ঠিক আছে, ওকে। তো ভাইয়া গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম? গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কোন পর্যন্ত বলো তো? পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি হরমোন ক্ষরিত হয় এবং ওই হরমোনের একটা কাজ আমরা কি করছিলাম, আলোচনা করছিলাম। সো আমরা যেটা পড়ছিলাম, আমরা একটু হইলো তোমার বলি যে আমরা যেটা পড়ছিলাম যে আমাদের একটা হাইপোথ্যালামাস আছে, তাই না? হাইপোথ্যালামাস থেকে হইলো এরকম কি পিটুইটারি তৈরি হয় এবং এই পিটুইটারি গ্ল্যান্ডের সামনের পোর্শন থাকে আর পিছের পোর্শন থাকে। পিছের পোর্শন থেকে দুইটা হরমোন ক্ষরিত হয়, এডিএইচ আর একটা কি অক্সিটোসিন। আর সামনের পোর্শন থেকে কি কি ক্ষরিত হয়? সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ। গোনাডোট্রপিক হরমোন দুই প্রকার, একটা হলো এফএসএইচ, একটা হলো কি এলএইচ। এলএইচ হলো লুটিনাইজিং হরমোন, এফএসএইচ হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। জাস্ট নাম জানো, হ্যাঁ। তারপরে গোনাডোট্রপিক হরমোন আর লাস্টে কি প্রোল্যাকটিন, তাই না? এবং প্রত্যেকটার কাজ আমরা বলছিলাম যে এটার কাজ হলো কি গ্রোথ, তাই না? তারপরে তোমার হ্যাঁ এটার কাজ হলো কি থাইরয়েড গ্ল্যান্ডে এটা কাজ করে, তাই না? থাইরয়েড গ্ল্যান্ডে যায় এটা সিক্রেট করতে, এটা হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যায় কাজ করে, তাই না? অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যায় কাজ করে। এটা কোন গ্ল্যান্ড দিয়ে কাজ করে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা হলো মেলে হলো টেস্টিসের উপরে কাজ করে আর ফিমেলে হলো ওভারির উপরে কাজ করে, তাই না? আর প্রোল্যাকটিন কার উপরে কাজ করে? ব্রেস্টের উপরে কাজ করে। ব্রেস্টের উপরে কাজ করে মিল্ক প্রোডাকশন করে। তাহলে বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে আমরা পরেরটায় যাই। এখন আমরা আসি, দেখো ভাইয়া এটা তুমি কি দেখতেছো বলো? এই হাড্ডিটার নাম কি বলো? আগে বলো এই হাড্ডিটার নাম কি? ম্যাক্সিলা। হ্যাঁ, তাহলে জবন এটার নাম কি? ম্যাক্সিলা, ম্যান্ডিবল এটার নাম, ঠিক আছে? তাহলে এটার নাম হলো ম্যান্ডিবল। ওকে ফাইন। তারপরে দেখো তাহলে এই যে নালীটা দেখতেছো, এই নালীটার নাম কি ভাইয়া বলো তো? ট্রাকিয়া। এবং দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটা কি? ব্রঙ্কাস। নাইস, তাই না? আচ্ছা তাহলে ভাই এই জিনিসটা যে দেখতেছো এই জিনিসটার নাম কি বলো? আচ্ছা এই বোনসটার নাম কি তোমরা বলতে পারবা? যে এই বোনসটা গলার এখানে আছে, গলার এখানে যে আছে এই বোনসটা হাইওয়েড বন্ড, বুঝতে পারছো? এই যে এই জায়গায় থাকে, গলার এখানে থাকে হাইওয়েড বন্ড, ঠিক আছে? হাইওয়েড বন্ড, ঠিক আছে? আচ্ছা ফাইন। তারপরে ভাইয়া তুমি আমার একটা কথা বলো তো ভাইয়া, এই যে এই জিনিসটার নাম তুমি জানো যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে এইখানে একটা বল্লা আকৃতির একটা দেখতে পারতেছো, মানে বল্লা বলতে কি কি বলে এটা? ঢাল, হ্যাঁ ঢালের মতো। এটা এটা কি জিনিস জানো? এটা কি থাইরয়েড গ্ল্যান্ড? থাইরয়েড কি? কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ, এটা থাইরয়েড কার্টিলেজ ভাইয়া। থাইরয়েড কার্টিলেজ হলো এটা, কার্টিলেজ। আমি কি ভাই বুঝতে পারছি? বুঝতে পারতেছো? আর এইখান থেকে এই থাইরয়েড কার্টিলেজ কি এইখান থেকে এই পর্যন্ত ফুল, নাকি এই উপরে নিচে জিনিসপত্র আছে? উপরে নিচে জিনিসপত্র, এটারে বলে ভয়েস বক্স। এই পুরাটারে কি বলে ভাইয়া? এই পুরাটারে, বুঝছো? এই পুরাটারে কি বলে? ভয়েস বক্সের আরেকটা নাম হইলো ল্যারিংস। ভোকাল কর্ড, ভয়েস বক্স বা ল্যারিংসের একটা পার্ট। ভোকাল কর্ড এই বরাবর থাকে, ওটা ভিতরের দিকে থাকে, তুমি দেখতে পারবা না, ঠিক আছে? তাহলে প্রথমে কি এই যে এখানে তুমি খাবার গিললা, এটারও যদি আমি একটু ঠিক মতো দেখাই ভাইয়া, তুমি খাবার গিলার পর এটা কি এই যে এইখান দিয়ে নামলো, এটা হলো গলা, তাই না? গলা দিয়ে নাম না, ইসোফেগাস এখনো তো যায় না। তো খাবার গেলে তো ইসোফেগাস দিয়ে যাবে। তো শ্বাস যদি নাও তাহলে ধরো নাক দিয়ে ঢুইকা তোমার এই যে গলা পার হইয়া এই যে কই ঢুকে? ল্যারিংসে ঢুকে, তাই না? এটা কি ল্যারিংস না? ভয়েস বক্সে ঢুকে, তাই না? আচ্ছা ভয়েস বক্সে কি থাকে? কোন কার্টিলেজ থাকে? থাইরয়েড কার্টিলেজ। তারপরে ভয়েস বক্স থেকে কি শুরু হয় ভাইয়া বলো তো? ট্রাকিয়া শুরু হয় না এখান থেকে? ট্রাকিয়া শুরু হয় এবং এই যে এটা কিন্তু এই গ্ল্যান্ডের পিছনের দিকে আছে, তাই না? এই যে অর্গানটা দেখতেছো এটার পিছনের দিকে ট্রাকিয়া আছে, তো ট্রাকিয়া এরপরে নাইমা যায়। তাহলে ভাইয়া এই যে অর্গানটা দেখতেছো এই যে এই প্রজাপতির মতো বাটারফ্লাইয়ের মতো এই যে অর্গানটা দেখতেছো, এই অর্গানটার নাম কি? এইটা হইলো ভাইয়া থাইরয়েড গ্ল্যান্ড। আর আগে আমরা যেটা দেখছি মানে এটা হলো থাইরয়েড কার্টিলেজ। তাহলে থাইরয়েড কার্টিলেজের নিচে কি থাকে ভাই বলো তো? থাইরয়েড কার্টিলেজের নিচে কি থাকে? থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড কার্টিলেজের নিচে থাকে। থাইরয়েড হলো একটা কার্টিলেজ মানে তরুণাস্থি, আর ওটা কি একটা গ্ল্যান্ড। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা থাইরয়েড গ্ল্যান্ডটা ট্রাকিয়ার পিছনে থাকে না সামনে থাকে এটা বলো? ট্রাকিয়া বা শ্বাসনালীর সামনে থাকে। এই ফায়াত দেখো, এটা ট্রাকিয়ার কি পিছনে থাকে না সামনে থাকে থাইরয়েড গ্ল্যান্ডটা?
থাইরয়েড কার্টিলেজটা লেভেল পিছনে থাকে, মানে তাহলে শ্বাসনালী বা ট্রাকিয়ার কি অ্যাকচুয়ালি থাইরয়েড কার্টিলেজ থাইরয়েড গ্ল্যান্ডের উপরে থাকে, একদম পিছনে থাইরয়েড গ্ল্যান্ডের কি থাকে, কি থাকে, এই যে দেখো চিত্র দেখো কি থাকে, ট্রাকিয়া। ট্রাকিয়া, এটা কি ট্রাকিয়া না, শ্বাসনালী না? তো এটা তো এটার পিছনে আছে, ঢাকা আছে। আমার কথা কি বুঝতে পারছো বলো তো? এই যে এখানে দেখতে পারবা যে এই যে দেখো থাইরয়েড গ্ল্যান্ড, এটা সামনে আনলে এই যে দেখো ট্রাকিয়াটা কিন্তু এটার পিছনে আছে। কথা বুঝতে পারছো? এই থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে কিসের শেপ, শেপ কেমন? বাটারফ্লাইয়ের মতো শেপ, ঠিক আছে? এটা শেপ হলো বাটারফ্লাইয়ের মতো। তাহলে আমি একটু এটা বাইর করি, দেখো এটা হলো একটা থাইরয়েড গ্ল্যান্ড, এই যে, বুঝতে পারছো? দিস ইজ আ থাইরয়েড গ্ল্যান্ড। দাঁড়াও, হ্যাঁ এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। দাঁড়াও একটা মিনিট একটু, তো এটা হলো ভাই একটা থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এটা হলো থাইরোগ্লসাস ডাক্টের একটা রেমনেন্ট। তো তুমি ওইটা নিয়ে চিন্তা করো না, মানে এটা একটা ডাক্ট আছে, এটা ডাক্টের রেমনেন্ট, যাই হোক। তো তুমি থাইরয়েড গ্ল্যান্ডারে এটারে ইগনোর করতে পারো তুমি, ঠিক আছে? তো এটারে তুমি ইগনোর করলে তুই থাইরয়েড গ্ল্যান্ডার দেখতে কীরকম ভাইয়া মনে হইতেছে তোমার? বাটারফ্লাইয়ের মতো মনে হইতেছে। তোমার থাইরয়েড গ্ল্যান্ডারে দেখলে এক্স্যাক্টলি কয়টা ভাগে ভাগ করলে মানে ভালো হয় বলো তো? দুই, মানে এটা ইগনোর করো, এটা কত মাঝখান দিয়ে তুমি দাও, মাঝখান দিয়ে ভাগ করো, এটা একটা ইকুয়াল পার্টে ভাগ হয় না? তাহলে তাহলে ভাইয়া কি থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা কি থাকে, লোব থাকে, বা দুইটা কি থাকে, খণ্ড থাকে। কথা বুঝতে পারছো? থাইরয়েড গ্ল্যান্ড হ্যাজ টু লোবস, ঠিক আছে? এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন খরিত হয় ভাইয়া বলো তো? থাইরোক্সিন হরমোন খরিত, রাইট। থাইরোক্সিন হরমোনও খরিত হয়, আর হইলো আরেকটা হরমোন খরিত হয় যেটা বলে কি, ক্যালসিটোনিন। দেখো ভাইয়া নামের সাথে ক্যালসি আছে, তাহলে ক্যালসিটোনিন হরমোন ক্যালসিয়ামের ব্যালেন্স মেনটেন করে বডিতে। বডিতে ক্যালসিয়াম অতিরিক্ত বেশিও ভালো না, অতিরিক্ত কমও ভালো না। তাহলে ক্যালসিয়ামের ব্যালেন্স মেনটেন করা কার কাজ? ক্যালসিটোনিনের কাজ। আর থাইরক্সিন কি করে ভাইয়া বলো তো? মেটাবলিজম বাড়ায় দেয়, বা বিপাক ক্রিয়া কি করে, বাড়ায় দেয়। কথা বুঝতে পারছো? আর ক্যালসিটোনিন কি করে? ক্যালসিয়াম মেনটেন করে। মনে রাখবা, ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা হইল, ক্যালসিয়ামের মাত্রা বা ক্যালসিয়ামের লেভেল কমায়, বা ডিক্রিজেস ক্যালসিয়াম লেভেল। কথা বুঝতে পারছো? মানে অতিরিক্ত বেড়ে গেলে এটার লেভেল কি করে, সরি ভুল লিখছি আমি, বাড়ায়। অতিরিক্ত বেড়ে গেলে এটা ক্যালসিয়ামের লেভেল, সরি অতিরিক্ত কমে গেলে এটা ক্যালসিয়ামের লেভেল কি করে, বাড়ায়। আর এইটার অপোজিট হরমোন হইল প্যারাথাইরয়েড হরমোন। নাম কি? প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়ামের লেভেল কি করে, কমায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্যারাথাইরয়েড হরমোন নিশ্চয়ই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হয়। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কই? এই যে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে। এ দেখো সামনে কি থাইরয়েড গ্ল্যান্ডের সামনে থেকে দেখতেছো না? এটাতে ঘুরায় দাও না, এটাতে ঘুরায় দাও। ঘুরায় দিলে কি দেখো পিছনে এই যে চারটা একটা হলুদ হলুদ জিনিস দেখতে পাইতেছো? এটা এই চারটা ছোট জিনিস যেটা থাইরয়েড গ্ল্যান্ডের সাথে লাগানো আছে। তো এই চারটা এর নাম হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন কি হবে ভাইয়া, কোথায় হবে? থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে বা পোস্টেরিয়র সাইড অফ থাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের নাম্বার কত হবে? 4। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি খরিত হয় ভাইয়া বলো তো? প্যারাথাইরয়েড হরমোন। খুবই ইজি, নাম কি? প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন খরিত হয়। প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি ভাইয়া বলছি? ক্যালসিয়ামের লেভেল কমানো যদি বেড়ে যায়। আর ক্যালসিয়ামের লেভেল একটা নর্মাল পজিশন আছে, যদি বেড়ে যায় তাহলে কোন হরমোন খরিত হবে? প্যারাথাইরয়েড হরমোন খরিত হয়, ক্যালসিয়াম লেভেল কমায় আবার নর্মালে আনবে। ক্যালসিয়ামের লেভেল যদি নর্মাল থেকে কমে যায় তখন কোন হরমোন খরিত হবে? ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন খরিত হয় আবার কি এটারে উপরে নিয়ে আসবে। আমি কি কথা বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি একটু দেখো ভাইয়া, আগের স্লাইডে যাই।
আগের স্লাইডে আমাদের থাইরক্সিন হরমোন কি করছে, মেটাবলিজমে হেল্প করছে। মনে রাখবা এই থাইরক্সিন হরমোন প্রডিউস করার জন্য আমাদের কি লাগে জানো, আয়োডিন লাগে। কি লাগে? আয়োডিন লাগে। তাহলে তুমি এই জিনিসটা মাথায় রাখো যে থাইরক্সিন হরমোন আসলে কই থেকে তৈরি হয়। একটা মলিকিউল আছে নাম হলো থাইরোগ্লোবিউলিন। এগুলা তোমার জাস্ট মানে জানার জন্য, তেমন এক্সট্রা কিছু না, এগুলা খাতায় টাতায় লিখবা না। আমি জানি না যে এসএসসির মধ্যে এগুলা লিখলে কি তোমাদের মার্কস টার্কস কেটে দেয় কিনা, কারণ সবাই তো আবার জানে না, বুঝতে পারছো? তো বিষয়টা হলো ভাইয়া তোমার একটা মানে আমি তোমার একটু বলি, এখান থেকে বলবি থাইরক্সিন হরমোন প্রডিউস করার জন্য তোমার কি লাগে ভাইয়া, কি লাগে? আয়োডিন লাগে। কথা বুঝতে পারছো? আয়োডিন থাকলে তুমি থাইরক্সিন হরমোন প্রডিউস করতে পারবা। অ্যাকচুয়ালি ভাইয়া থাইরক্সিন হরমোন ইজ প্রডিউসড ফ্রম থাইরোগ্লোবিউলিন, মানে থাইরয়েড গ্ল্যান্ডে প্রথমে একটা প্রোটিন তৈরি হয়, প্রোটিনটার নাম হলো কি থাইরোগ্লোবিউলিন। কথা বুঝতে পারছো? ঠিক আছে, এই প্রোটিনের সাথে 3টা অথবা 4টা আয়োডিন লাগায়া আমরা কি প্রডিউস করি? থাইরক্সিন হরমোন প্রডিউস করি। কথা বুঝতে পারছো? এবং থাইরক্সিন হরমোন প্রডিউস হওয়ার পর এই থাইরয়েড গ্ল্যান্ড ওই থাইরক্সিন হরমোনটা কি করতে পারে? সিক্রেশন করতে পারে। কারণ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রাচীরে মানে এইখানে মানে সেলসগুলোর মধ্যে ওই যে পুরোনাই প্রোটিন ট্রান্সপোর্টার মানে কি, ওই যে একটা সেল, এই সেলের মধ্যে কি ওই যে রিসেপ্টর, ওই যে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে না, ভিতরে ঢুকায় বাইরে বাইর করে, তাই না? তো থাইরয়েড গ্ল্যান্ডের যে সেলগুলো আছে ওইখানে যে ট্রান্সপোর্টারগুলো আছে ওরা হলো থাইরক্সিন ট্রান্সপোর্টার, অর্থাৎ থাইরক্সিনরে ওরা কি করতে পারে? বাইরে বের করতে পারে, অর্থাৎ থাইরক্সিনরে চিনে। কথা কি বুঝতে পারছো? ওরা থাইরক্সিন ট্রান্সপোর্টার মানে কারে চিনে? থাইরক্সিন হরমোনকে চিনে। কিন্তু থাইরোগ্লোবিউলিন কি ও চিনে? তাহলে থাইরোগ্লোবিউলিন কি ও বাইর করে দিতে পারবে না? কথা কি বুঝতে পারছো আমার? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু চিন্তা করি। ধরো থাইরক্সিন তাহলে ও হলো থাইরক্সিন ট্রান্সপোর্টার, অর্থাৎ থাইরক্সিন প্রডিউস হওয়ার পর তাহলে আমি কি বললাম ভাইয়া, যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ডে থাইরক্সিন হরমোন প্রডিউস করার জন্য কি লাগে? আয়োডিন লাগে। আমাদের থাইরয়েড গ্ল্যান্ড একটা প্রোটিন তৈরি করে নাম হলো থাইরোগ্লোবিউলিন, ওটার সাথে আয়োডিন লাগায় ওটারে কি থাইরক্সিন বানায়, এবং থাইরক্সিন বানানোর পরই সে কি করতে পারে? রিসেপ্টরতে বেরোতে পারে। কারণ কি, এই রিসেপ্টরগুলো শুধু সিঙ্গেল একটা মলিকিউলই কি ট্রান্সপোর্ট করতে পারে। কথা কি বুঝতে পারছো? কোনো কারণে যদি কোনো পার্সনের আয়োডিনের অভাব হয় তাহলে তুমি কি হবে ভাবো? গয়টার হবে আয়োডিনের অভাবে। কেমনে হবে? থাইরয়েড গ্ল্যান্ডটা কেন ফুলে যাবে আয়োডিনের অভাবে? চিন্তা করো, বুঝতে পারছো? চিন্তা করো কেমনে ফুলে যাবে। গুড, বেশি ভেরি গুড। তাহলে কি বুঝতে পারছো কাহিনীটা, যে গয়টার কেন হয়? ধরো তুমি আয়োডিন পাইতেছো না, বাই দ্য ওয়ে আয়োডিন তোমার বাইরে থেকে নিতে হবে। আয়োডিন কোথায় বেশি থাকবে ভাইয়া? সমুদ্রের কাছাকাছি অঞ্চলে না সমুদ্র থেকে দূরের অঞ্চলে? সমুদ্র হইলো সল্ট ওয়াটার বিয়ার করে। সল্ট ওয়াটারের মধ্যে যে শুধু NaCl-ই আছে এমন না ভাইয়া। NaCl কি সল্ট না? তেমন ক্যালসিয়াম ক্লোরাইড কি সল্ট না? তাহলে Na কি সল্ট না? সোডিয়াম আয়োডাইড কি সল্ট না? সবই তো সল্ট। সল্ট মানে তো বুঝো অ্যাসিড আর ক্ষারের রিয়াকশনে যেটা তৈরি হয়, মানে অ্যাসিড আর বেজের রিয়াকশনে যেটা তৈরি হয় ওটাই কি সল্ট, তাই না? তাহলে এই আয়োডাইড সল্টও কিন্তু কি তোমার সল্ট মানে কি বলে হইলো তোমার সি ওয়াটারে থাকে। তো সি ওয়াটারের মানে আশেপাশের এরিয়া বা যেগুলো মোটামুটি কাছাকাছি আছে, সি ওয়াটারের আশেপাশের এরিয়ার মধ্যে যে ফসলগুলো জন্মে, যে ক্রপসগুলো জন্মায়, ওই ক্রপসগুলোর মধ্যে আয়োডিন থাকে। কথা বুঝতে পারছো? ওই ক্রপসগুলোর মধ্যে কি আয়োডিন থাকে, মানে ওই ফসলগুলোর মধ্যে ওই ক্রপসগুলোর মধ্যে আয়োডিন থাকে। তাই ওইগুলো যদি মানুষ খায় তাহলে আয়োডিনের ঘাটতি কি হয় না। কিন্তু যদি তুমি তোমার মানে অনেক এমন এরিয়াতে যাও যেই এরিয়াতে কি নাই, মানে ক্রপসগুলোর মধ্যে আয়োডিন কম আছে। কেন আয়োডিন কম আছে? কারণ সি ওয়াটার থেকে তারা অনেক দূরে। তখন তুমি ওই এরিয়ার ক্রপস যতই খাও তোমার শরীরে কি আয়োডিনের ঘাটতি পূরণ হবে না। তাহলে যদি আয়োডিনের ঘাটতি পূরণ না হয় তাহলে কি হবে আমারে বলো তো? আয়োডিনের ঘাটতি পূরণ না হইলে ও হইলো থাইরোগ্লোবিউলিন নিয়ে কি বৈশা থাকবে না? হ্যাঁ, তাহলে থাইরোগ্লোবিউলিন নিয়ে সে কি করবে? বসে থাকবে। সে কি প্লাস করতে পারবে আয়োডিন? সে থাইরক্সিন প্রডিউস করতে পারবে? থাইরক্সিন প্রডিউস না করলে এখান থেকে বের করতে পারবে? বের করতে না পারলে এখানে থাইরোগ্লোবিউলিন প্রডিউস হইতে থাকবে, আর কি হইতে থাকবে? জমতে থাকবে। জমতে জমতে থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ কি হয়ে যাবে? অনেক
বড় হয়ে যাবে। আমি কি ভাই বুঝতে পারছি? থাইরোগ্লোবুলিন জমতে জমতে থাইরক্সিনের সাইজ কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? যে এখানে আয়োডিন না থাকার কারণে কি থাইরক্সিন প্রডিউস না হয়ে থাইরোগ্লোবুলিন, তো ওর কাজ হলো প্রতিনিয়ত থাইরোগ্লোবুলিন প্রডিউস করা। এখন প্রতিনিয়ত থাইরোগ্লোবুলিন প্রডিউস করে তুমি যদি আয়োডিন পাইতা, তাহলে থাইরোগ্লোবুলিনের সাথে লাগায় তুমি কি করতে পারতা? সিক্রেশন করে এটারে আর জমতে না দিতে পারতা। কিন্তু এখন কি তুমি আয়োডিন পাইতেছো ফাইয়াদ? পাইতেছো না, ঠিক আছে? আয়োডিন না পাইলে কি থাইরোগ্লোবুলিনের সাথে তুমি আয়োডিন কি করতে পারতেছো না? লাগাইতে পারতেছো না। যদি না লাগাইতে পারো, এখানে থাইরোগ্লোবুলিন কি জমতে থাকবে। কথা বুঝতে পারছো? না, এরকম কিছু নাই। আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো তোমার, তাহলে ভাইয়া তাহলে তুমি গয়টার মানে কি বলো তো? ইনফ্লামেশন? এটা কি ইনফ্লামেশন? এটা কি ইনফেকশন হয়েছে? ফুলে, হ্যাঁ, গুড। এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, নাকি ইনফ্লামেশন হয়েছে? কোনো ইনফেকশন হয়েছে? ইনফ্লামেশন মানে কি ব্যাকটেরিয়া ভাইরাস কিছু একটা ইনফেক্ট করলে ওটা কিন্তু কোনো ইনফেকশন হয়েছে না। তাহলে এটা কি গয়টার মানে কি? এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। তুমি এখানে লিখতে পারো, আরেকটা লাইন লিখতে পারো, ডিউ টু আয়োডিন ডেফিসিয়েন্সি। দেখছো? দেখছো? আচ্ছা, ওকে। এবার আমরা গয়টারে তাহলে মেকানিজমটা পড়ি। তাহলে মেকানিজম অফ গয়টারে কি হবে ভাই বলো তো? মেকানিজম অফ গয়টারে হবে প্রথমে আয়োডিন ডেফিসিয়েন্সি। আয়োডিন ডেফ লিখলাম। আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে দেখো থাইরোগ্লোবিউলিন, না, থাইরোগ্লোবিউলিন cannot be converted to থাইরোক্সিন। কারণ আমরা জানি, কারণ আমরা এখানে একটা নোট দিয়ে রাখো, থাইরোগ্লোবিউলিন প্লাস আয়োডিন, এটা দুইটা বা তিনটা বা চারটা আয়োডিন হতে পারে। তিনটা আয়োডিন হলে একটা হরমোন হবে মানে থাইরক্সিন হরমোন। আরেকটা নাম হলো T3 T4। কথা বুঝতে পারো? T4 হলো থাইরক্সিন, T3 হলো ট্রাইয়োডোথাইরোডিন। ওটা তোমার জানা লাগবে না, তুমি জাস্ট নোটে লেখো থাইরোগ্লোবিউলিন প্লাস আয়োডিন ইকুয়ালস টু থাইরয়েড হরমোন। বলো। পানি লাগবে, পানি লাগবে, যাও পানি দিয়ে আসো। বুঝতে পারছো? ডান। আচ্ছা, তাহলে থাইরক্সিন ক্যান নট বি কনভার্টেড টু থায়োসিন। তাহলে কি হবে? থাইরোগ্লোবিউলিন accumulates in thyroid gland আর লাস্টে enlargement of thyroid gland due to accumulation of thyroglobulin। কথা কি বুঝতে পারছো? enlargement of thyroid gland due to accumulation of thyroglobulin। ওকে, শেষ? ওকে, তাহলে ভাই আমরা এটা শিখলাম। তাহলে থাইরয়েড থেকে দুইটা হরমোন করতে হয়, একটা তো থাইরক্সিন বা থাইরয়েড হরমোন, থাইরক্সিন। আচ্ছা, তোমরা মনে রাখবা থাইরয়েড হরমোন দুই প্রকার, একটা হলো থাইরক্সিন, এটা বলে T4, আরেকটা আছে ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই আয়োডো, তাহলে তিনটা আয়োডিন ওটার মধ্যে লাগে, ট্রাই আয়োডোথাইরোনিন, ওইটারে বলে T3। T4 রে T4 কেন বলা হয়েছে? কারণ এর মধ্যে চারটা আয়োডিন লাগে আর এর মধ্যে তিনটা আয়োডিন লাগে। জাস্ট জানা রাখো, এগুলা তোমার খাতায় লেখাতে জাস্ট জানো থাইরক্সিন হলো থাইরয়েড হরমোন, ঠিক আছে? জাস্ট এইটুকু। T3 আর T4 এর একই কাজ, বুঝতে পারছো? একই কাজ, বুঝছো? জাস্ট ফর্ম আলাদা। আচ্ছা, এরপর আসো তোমার ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনের কাজ কি তোমরা জানো? ক্যালসিয়াম লেভেল বাড়ানো। লিখছো? আচ্ছা, তারপরে এলো এরপরে কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন, তারপরে এগুলো আমরা লিখছি, শেষ। এখন আসো শেষ, আমাদের থাইরয়েডের এরিয়াতে পড়া শেষ। এবার আসো অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমরা এখন পড়বো। কোন গ্ল্যান্ড পড়বো ভাইয়া?
একটু ওয়েট করি দেখি। কি এমন হয়েছে যে আচ্ছা একটা 3D মডেল আছে অনেক ভারী, ওটার কারণে হইতে পারে। তাহলে ভাই কি গ্ল্যান্ড এটা? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। দাঁড়াও এখন আমি পড়বো। এরপরের যে স্লাইডটা কঠিন, বুঝছো? পরের স্লাইড, আচ্ছা যাই হোক, এটা হলো কি ভাই? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড কেন হয়েছে বলো তো? অ্যাড মানে কি জানো? অ্যাড আর কি রেনাল। রেনাল মানে কি বলো? রেনাল ক্যাপসুল কই থাকে? কিডনি। তাহলে রেনাল মানে কিডনি, অ্যাড মানে উপরে। তাইলে ভাই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নাম অ্যাড্রেনাল কেন হয়েছে? কারণ এটা যে কিডনির উপরে থাকে। আমার কথা কি বুঝতে পারছো? এটা কই থাকে? কিডনির, এই যে এটা হলো কিডনি, কিডনির উপরে এটা হলো তোমার কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আরেকটা নাম কি ভাইয়া? সুপ্রারেনাল গ্ল্যান্ড দেওয়া যায়? সুপ্রারেনাল গ্ল্যান্ড কি দেওয়া যায়? ইয়েস, দেওয়া যায়। কারণ সুপ্রা মানেও কি উপরে, ইনফ্রা মানে নিচে। সুপ্রা মানে সুপেরিয়র, ইনফ্রা মানে ইনফেরিয়র। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো। আচ্ছা ওকে ফাইন। এখন তুমি দেখো এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডে নিয়ে কাটছে, দেখছো? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা লঙ্গিটিউডিনাল সেকশন নিয়েছে। লঙ্গিটিউডিনাল সেকশন নিলে তুমি কি দেখছো? বাইরের একটা এরিয়া দেখা যাইতেছে আর ভিতরে একটা কালো এরিয়া দেখা যাইতেছে বা মাটি কালার এরিয়া দেখা যাইতেছে। বাইরের এরিয়াটারে তুমি কি বলবা? কর্টেক্স। ক্যাপসুল তো বাইরে থাকে। ক্যাপসুল কই থাকে? বাইরে থাকে। তাহলে এইখানে কাটার পরে ভিতর, এই যে বাইরের এরিয়া বলবা কর্টেক্স, আর ভিতরের এরিয়া কি বলবা? মেডুলা। জাস্ট লাইক কিডনি, ব্রেইন, সব জায়গায় বাইরের এরিয়া কি বলে? কর্টেক্স। ভিতরের এরিয়া কি বলে? মেডুলা। আচ্ছা এখানে দেখো, তাহলে বাইরের এরিয়াতে কর্টেক্স বলে। কর্টেক্স ভাইয়া তিনটা এরিয়াতে ভাগ আছে। কর্টেক্স কি আছে ভাইয়া? তিনটা এরিয়াতে ভাগ আছে। এই যে দেখো, কর্টেক্স হলো এইখান থেকে এইটুকু একটা এরিয়াতে ভাগ, এখান থেকে এইটুকু একটা এরিয়াতে ভাগ, এখান থেকে এইটুকু। অর্থাৎ এইটুকু হইলো ফুল একটা এরিয়া, মানে একদম মেডুলার কাছাকাছি একটা এরিয়া, বুঝতে পারছো? তারপরে মিডল একটা এরিয়া থাকে, তাই না? এই যে মিডল বরাবর একটা এরিয়া থাকে এইটুকু, আর মিডলের পরে বাইরে একটা কি থাকে? আরেকটা এরিয়া থাকে। আমি কি ভাই বুঝাইতে পারছি বলো তো? 3 এরিয়া থেকে 3 ধরনের হরমোন কি হয়? সিক্রেশন হয়। তাহলে আমি কর্টেক্সের খেলায় আসি। কর্টেক্সের কয়টা এরিয়া থাকে? অ্যাড্রেনাল কর্টেক্সের, আমি অ্যাড্রেনাল কর্টেক্স রাখি। অ্যাড্রেনাল কর্টেক্সের 3টা এরিয়া থাকে। 3টা এরিয়া থেকে 3টা হরমোন সিক্রেশন হয়। সো তোমার জাস্ট 3টা এরিয়ার নাম জানা লাগবে না, কিন্তু 3টা এরিয়া থেকে কী কী হরমোন সিক্রেশন হয় এটা তুমি জানবা। একটা হলো গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড। আরেকটা নাম হলো মিনারেলোকর্টিকয়েড। নাম কি? মিনারেলোকর্টিকয়েড। আরেকটার নাম হলো সেক্স কর্টিকয়েড। কি কর্টিকয়েড? সেক্স কর্টিকয়েড। আমার কি কথা বুঝতে পারছো? লেখো। শেষ? আচ্ছা এখন গ্লুকোকর্টিকয়েডের কাজ কি হইতে পারে? গ্লুকোজ ব্যালেন্সের কিছু একটা হবে, তাই না? তাহলে এইটাই করে, চিনির ভারসাম্য রক্ষা করে। কথা বুঝতে পারছো? তুমি মনে রাখবা যে এটা হলো গ্লুকোনিওজেনেসিস করে। গ্লুকোনিওজেনেসিস মানে কি জানো? গ্লুকোজের প্রোডাকশন ফ্রম, নিও মানে কি নতুন, তাহলে নন কার্বোহাইড্রেট সোর্স মানে কি? প্রোটিন আর লিপিড কি নন কার্বোহাইড্রেট সোর্স না? তাহলে ফ্যাট থেকে গ্লুকোজের প্রোডাকশন অথবা প্রোটিন থেকে গ্লুকোজের প্রোডাকশনকে কি বলে? গ্লুকোনিওজেনেসিস। তুমি এখানে লিখতে পারো যে এখানে গ্লুকোজ ব্যালেন্স করে, ঠিক আছে? গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে, জাস্ট এটা লিখলেই হবে, ঠিক আছে? মিনারেলোকর্টিকয়েড কি করে ভাইয়া? মিনারেল ব্যালেন্সে হেল্প করে, ঠিক আছে?
মিনারেল ব্যালেন্সে হেল্প করে। আর সেক্স কর্টিকয়েডের কাজ তোমরা জানো, সেক্স কর্টিকয়েড কি ভাই পড়ছো না? ইস্ট্রোজেন, ওইটা কি তোমার ওভারি থেকে খরিত হয়, ওইটা এখান থেকে খরিত হয়। আবার পড়ছো না টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, তাই না? এগুলো কি ওখান থেকে খরিত হয়, এখান থেকে খরিত হয়। তাহলে এখানে সেক্স হরমোনস কি কিছু পরিমাণে রিলিজ হয়। আমার কি কথা বুঝতে পারছো? এগুলো সেক্স হরমোনস, সেক্স হরমোনসই একসাথে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে সেক্স হরমোন রিলিজ হয় ওটা কি বলে? সেক্স কর্টিকয়েড। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো অ্যাড্রেনাল মেডুলা, এগুলা ক্লিয়ার? তাহলে এবার আসো অ্যাড্রেনাল মেডুলা, এটা কিন্তু এটার কাজ, গ্লুকোকর্টিকয়েডের কাজ হলো গ্লুকোজ মেটাবলিজম, এটার কাজ হলো এটা, এটার কাজ হলো এটা। মানে সেক্স হরমোনের কাজ তো তোমরা জানোই, কথা বুঝতে পারছো? সেক্স হরমোনের কাজ। তাহলে এবার আসো অ্যাড্রেনাল মেডুলা, অ্যাড্রেনাল কি মেডুলা, ওকে ফাইন। তাহলে অ্যাড্রেনাল মেডুলা, অ্যাড্রেনাল মেডুলা থেকে দুইটা হরমোন খরিত হয়, খুবই ইজি ভাইয়া। একটা হলো অ্যাড্রেনালিন, আরেকটা হলো কি নর অ্যাড্রেনালিন, নর নর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, কথা বুঝতে পারছো? অ্যাড্রেনালিনের আরেকটা নাম কি জানো? এপিনেফ্রিন, এপিনেফ্রিন। কি ভাইয়া মনে রাখতে কি কষ্ট হবে এটা বলো তো? এপি মানে কি? আগের ক্লাসে পড়াইছিলাম। এপি মানে সারাউন্ড, পেরি মানে কি? তাহলে আশেপাশে, তাহলে চারিদিকে বা সারাউন্ডিং। তাহলে এপি মানে কি? এপি মানে বাইরে, তাহলে এক্সো মানে কি? আউটার মোস্ট লেয়ার মানে কি? উপরে। এপি মানে কি? উপরে। এক্সাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখবা, কথা বুঝতে পারছো? নাহলে খালি কনফিউশন হবে। এপি শব্দের অর্থ কি? উপরে। তাহলে নেফ্রিন মানে কি? নেফ্রো, নেফ্রো মানে কি? কিডনি। তাহলে কিডনির উপরে যেই গ্ল্যান্ড আছে ওই গ্ল্যান্ড থেকে খরিত হইতেছে, তাই অ্যাড্রেনালিনের আরেকটা নাম কি? এপিনেফ্রিন। দেখো অ্যাডরেনালিন, তাহলে অ্যাডরেনাল গ্ল্যান্ড থেকে খরিত হয়। আবার এপিনেফ্রিনও কি ওই অ্যাডরেনাল গ্ল্যান্ডে নির্দেশ করতেছে না? এপি মানে কি? উপরে, অ্যাড মানে উপরে, রেনালিন মানে কিডনি, নেফ্রিন হলো নেফ্রো থেকে আসে, যেটা হলো কিডনি। নেফ্রোলজি মানে কি? কিডনি নিয়ে বিদ্যা। নর অ্যাড্রেনালিনও হলো নর অ্যাড্রেনালিন আরেকটা নাম হলো নর এপিনেফ্রিন। কি? নর এপিনেফ্রিন। এখন ভাই দুইটার কাজ কি মনে রাখবা? এই দুইটার কাজ হলো সেম। এই দুইটার কাজ কি ভাইয়া? সেম। এই দুইটার কাজ কি জানো? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ইয়েস ইয়েস, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন। লেখো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন, ঠিক আছে? লেখছো? ডান? লেখছো ফাইয়াদ? আচ্ছা ভাইয়া, বলো। আপনার পিটুইটারির জন্য হাইপোফাইসিস বলা হয়। হাইপোফাইসিস বলা হয় কারণ এটা ফাইসিস মানে হইলো হাইপোথ্যালামাসের আরেকটা নাম হইলো ফাইসিস। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড যেহেতু হাইপোথ্যালামাসের নিচে থাকে, তাই এটাকে কি বলে? হাইপোফাইসিস। কারণ হাইপো মানে কি? নিচে, কথা বুঝতে পারছো? ফাইসিস মানে হলো হাইপোথ্যালামাস, কথা বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এটা গেছে? ওকে, এখন আসো এটা লোড নিবে কি না। এটা অনেক ভারী একটা 3D মডেল, অনেকগুলো পার্ট আছে তো প্রবাবলি লোড নিবে না, লোড নিবে না। দেখছো প্লেইং ট্রানজিশন, ক্যান নট প্লে, প্রবাবলি লোড নিবে না এটা, বুঝছো? আচ্ছা নিছিল লাস্টে, দেখি। লোড তো নিল, কিন্তু পরের স্লাইডে কি যাইতে পারবো? আর পরের স্লাইডে আল্লাহ নামে এটা দেই। আচ্ছা নাইস। তারপরে ঘুরতে পারবে? মনে হয় না ঘুরতে পারবে, ইম্পসিবল। এটা ঘুরাইতে পারার মতো সুপার কম্পিউটার লাগবে একটা। কত ফ্রেমস পার সেকেন্ড দিতেছে? এটা অনেক হাই, এটা প্রচণ্ড। দেখছো? নাইস, আটকে গেছে।
ও ট্রানজিশন নিতে পারতেছে না, এটা নিচে কোনো রকমে নিচে। নাইস, ওয়েট। আচ্ছা, এইটুক নিতে পারলেই হবে, তাই না? পিছনে যাও, পিছনে যাও, পিছনে। তাহলে ভাই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমরা কি কি পড়লাম বলো তো, বলো কি কি পড়লাম? কর্টেক্স থেকে কি কি করতে হয়? আরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, হ্যাঁ অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি বলছো? সিক্স কর্টিকয়েড, রাইট। আচ্ছা, তারপর আর আর কোনো হরমোন আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে? অ্যাড্রেনালিন আর নরঅ্যাড্রেনালিন। সো দেখো ভাইয়া, এইটা তুমি বুঝতে পারছো, এটা জিনিসটা কি? জিনিসটা বুঝতে পারছো? এটা হলো একটা হিউম্যান বডির একটা মডেল। ওকে, আচ্ছা, বেয়ারলি। সো বিষয়টা হলো, আমি একটা একটা করে ধরি। ধরো এটা কি রিব কেজ না? অবশ্যই। ধরো রিব কেজ, আচ্ছা ফাইন। তাহলে এটা রিব কেজ হলে আমার বলো তো এটা কি? এটা এটা স্টোমাক, এটা স্টোমাক। আচ্ছা, এই লালটা কি? লাল মাংসটা ডায়াফ্রাম। এটা লিভার দেখা যাইতেছে। আচ্ছা, স্টোমাকের পরে এটা কি ভাইয়া? ইউ আকৃতির ডাক্ট। স্টোমাকের পরে এটা কি বলে? ডিওডেনাম বলে না? ডুওডেনাম বলে। তারপরে এটা নিচে নাইমা কি, যে এই যে নারী ভুঁড়ি ই করে, এটা হলো জেজোনাম আর আইলিয়াম। কথা বুঝতে পারছো? হ্যাঁ, জেজোনাম আর আইলিয়াম। কি বুঝতে পারছো? ধরতে পারছো সেটা কি জিনিস দেখাইতেছি? রিব কেজটা সরাই দিলে আরো ভালো হয়, তাই না? আচ্ছা ফাইন, তাহলে এটা কি আলটিমেটলি? স্টোমাক, তাই না? এই স্টোমাক, এটা হলো স্টোমাক। এই স্টোমাকের উপরে এই যে এটা কি লাগছে, যেটা ইসোফেগাস, স্টোমাকে যা এন্ড হয়েছে, তাই না? আচ্ছা, স্টোমাকের উপরে এই যে এটা হলো ইসোফেগাস। ইসোফেগাস, স্টোমাকের পরে ভাই এটা কি তাহলে? এটা ডুওডেনাম। আচ্ছা ভাই, কমন বাইল ডাক্টর কই একটু দেখাবেন? কমন বাইল ডাক্ট তো এখানে নাই, লিভারের থেকে আসছে। এই যে এটা কমন বাইল ডাক্ট, এখানে দেখেন, বুঝতে পারছো? ওটা ডিওডেনামের এইখানে লাগে। প্যানক্রিয়াটিক, হ্যাঁ প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে, ঠিক আছে? তো এরপরে ভাইয়া এই যে এইখান থেকে শুরু হয় ইলিয়াম, সরি জেজুনাম। জেজুনামের পরে আবার কি এই পেঁচানোগুলা ইলিয়াম আর জেজুনাম এখানেই থাকে। কথা বুঝতে পারছো? এরপরে ভাইয়া এইখান থেকে কি লার্জ ইন্টেস্টাইন শুরু হয়, তাই না? ইলিয়াম যেখানে লাগে এইখান থেকে, তারপরে এখানে হলো কি লার্জ ইন্টেস্টাইন শুরু, তাই না? এই তো। আচ্ছা, তাহলে তুমি ডিওডেনামের এই জায়গায় একটা গ্ল্যান্ড থাকে, কি বলছি ভাইয়া? ডিওডেনামের এই যে এখানে একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডের নাম কি? প্যানক্রিয়াস। নাম কি ভাই? প্যানক্রিয়াস। এটা কি দেখা যাইতেছে? এই যে এটা হলো কি, হ্যাঁ এই যে ঘুরায় দাও, ঘুরায় দিলে ভালো দেখে, বুঝতে পারছো? ঘুরায় দিলে দেখতে পারবা যে ডিওডেনামের পিছনে একটা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডটা দেখতে মরিচের মতো। হ্যাঁ, লিভ শেপ। হ্যাঁ, লিপ শেপ তো বলতে পারো, অনেক শেপই বলতে পারো। এটা এটা হলো সেই গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটার নাম হলো কি? প্যানক্রিয়াস। এটা কি জিনিস বলো তো? এটা হচ্ছে আপনার স্প্লিন। স্প্লিন, গুড। প্যানক্রিয়াসের স্টেল যেটা শেষ হয় ওটা কি বলে? স্প্লিন। তো আমি জাস্ট অ্যানাটমিটা তোমার দেখানোর চেষ্টা করলাম যে প্যানক্রিয়াসটা কই থাকে। ডিওডেনামের ইউ লুপের মধ্যে থাকে। কি বুঝতে পারছো? এই যে ডিওডেনামের ইউ লুপ, এই ইউ এর মধ্যে প্যানক্রিয়াসের কি থাকে? মাথাটা থাকে। কি ভাই বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই বলো? ডাক্তার পিছনে থাকে না? কিসের ডাক? যে প্যানক্রিয়াটিক ডাক যেটা প্যানক্রিয়াটিক ডাক তো এটার ভিতরে থাকে, পিছনে না, এটার মধ্যে থাকে। কি কি বললাম? মধ্যে। এটার মধ্যে থাকে, বুঝতে পারছো? তো প্যানক্রিয়াটিক ডাক্ট এটার মধ্যে থেকে এই যে ডিওডেনামের সাথে এখানে জয়েন করে, আর উপর থেকে বাইল ডাক্ট আসে, ওইটাও প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে কি এভাবে জয়েন করে। কথা বুঝতে পারছো? এটা কমন বাইল ডাক্ট মিলা প্যানক্রিয়াটিক ডাক্ট মিলা বলে অ্যাম্পুলা অফ ভ্যাটার তৈরি করে। হ্যাঁ, অ্যাম্পুলা অফ ভ্যাটার হলো তৈরি করার পরে এটা হলো ডিওডেনামে মিলিত হয়। কথা বলতে প্যানক্রিয়াস কই আছে এটা বুঝতে পারছো? যে ডিওডেনামের ইউলুপের মধ্যে থাকে এবং স্প্লিন পর্যন্ত কি করে? এক্সটেন্ড করে, ঠিক আছে? তাহলে এটা হলো প্যানক্রিয়াস। এটা হলো সেই কি ডিওডেনাম। এটা কি স্মল ইন্টেস্টাইন না ডিওডেনাম? এটা স্মল ইন্টেস্টাইন অবভিয়াসলি, বাট এটা কি এই যে ডিওডেনামের ইউলুপ। কি বুঝতে পারতেছো ভাইয়া? বলো তো, সে এটা নিয়ে বসে আছে। কি দেও তুমি এটার মধ্যে?
তুমি এটারে করবা না, রেকর্ডিং চলতেছে না না চলতেছে এটা দেখতে হইব না। দেখো তাহলে এটা হলো কি ডিওডেনাম, তাই না? গ্রিন কালারগুলো আপনি ডার্ক না, কোন ডিও? এই যে গ্রিন গ্রিনগুলো দেখতেছেন, গ্রিন কালারগুলো হলো ডাক্ট, কথা বুঝতে পারছো? এটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে ভাই এটা হলো ডিওডেনাম, এটা হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের একটা অংশ আমি খুইলা ফেলছি, মানে প্যানক্রিয়াসের মাঝখানের একটু অংশ আমি খুইলা ফেলছি, এটা দেখলেই বোঝা যাইতেছে, রিসেক্ট করছি। এবং এইটা হলো কি এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা তুমি দেখতেছো। এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা এখানে হলো প্যানক্রিয়াসের গ্ল্যান্ডগুলো থাকে, কি থাকে ভাই? গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো কি এক্সোক্রাইন গ্ল্যান্ড হবে না এন্ডোক্রাইন গ্ল্যান্ড হবে? এক্সোক্রাইন গ্ল্যান্ডের এই ডাক্টগুলো মিলিত হয়ে, সবগুলা গ্ল্যান্ডের ডাক্টগুলো মিলিত হয়ে ফাইনালি কি তৈরি করে? একটা মেইন ডাক্ট তৈরি করে। এটাকে কি বলে? মেইন প্যানক্রিয়াটিক। এই কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখানে আরেকটা ধরো আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। সবগুলা গ্ল্যান্ডের ডাক্ট মিলিত হয়ে কি তৈরি করে? মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলিত হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে এই ডাক্টটা যায় 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 যায়, দেখো এইটা হলো আরেকটা প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে? এটা হলো এই লেভেল, এটা তোমাদের লেভেলের পড়া না, এটা হলো তোমার অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, কথা বুঝতে পারছো? অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা লাগবে না তোমাদের। সো এই তুমি এখানে দেখো এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা ফলো করো, এখানে আসতেছে আসতেছে আসতেছে, এখানে আসছে না? আচ্ছা, এখানে আইসা সে আরেকটা ডাক্টের সাথে মিলিত হয়েছে, তুমি কি দেখছো এখানে? এই যে আরেকটা ডাক্ট, এটা হইলো সেই কমন বাইল ডাক্ট। আমার কি কথা বুঝতে পারছো? এই কমন বাইল ডাক্ট আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট মিলিত হয়ে কই ঢুকছে? এই যে এর এই তোমার এর যে ডিওডেনামের যে প্রাচীর আছে বা ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে দিয়ে যায় 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 এইখানে ওপেন হয়েছে, কথা কি বুঝতে পারছো? এটারে কি বলে? এই জায়গাটারে কি বলে? অ্যাম্পুলা অফ ভ্যাটার, যেখানে নাকি দুইটা ডাক্ট কি হয়? কানেক্টেড হয়। আমার কি কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো? তাহলে এই যে প্যানক্রিয়াস, এটা কি এক্সোক্রাইন গ্ল্যান্ড না এন্ডোক্রাইন গ্ল্যান্ড? মিক্সড গ্ল্যান্ড। কিন্তু এখানে আমি কোন পার্টটা দেখাইতেছি ভাই? এক্সোক্রাইন পার্টটা দেখাইতেছি। তাহলে এটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, কারণ কি এই যে গ্ল্যান্ড আছে, যেই গ্ল্যান্ডগুলো হলো এনজাইম সিক্রেট করতেছে, যেটা নাকি কি ডাক্ট দিয়া চলাফেরা করতেছে, রক্তে যাইতেছে, রক্তে গেলে কি হইতো? এন্ডোক্রাইন হইতো, তাই না? যেহেতু রক্তে যাইতেছে না, তাহলে এটা কি? এক্সোক্রাইন। আমার কথা কি বুঝতে পারছো? ফাইন। এখন তাহলে এন্ডোক্রাইন পার্টটা কই আছে? এইখানে আছে ভাইয়া। এই যে দুইটা গ্ল্যান্ড না, দুইটা গ্ল্যান্ডের মাঝখানে এখানে কিছু আইল্যান্ডের মতো, আইল্যান্ড মানে বুঝছো? একটা সমুদ্রের মধ্যে যেমন, হ্যাঁ, একটা সমুদ্রের মধ্যে যেমন ছোট ছোট কি ডটের মতো আইল্যান্ড থাকে, একটা পুরো সমুদ্র কি মানে ফুল সমুদ্র কি অনেক বড়, এটার মধ্যে আইল্যান্ড থাকলে কি এরকম ছোট ছোট ডটের মতো আইল্যান্ড থাকে না? তো এখানেও ঠিক তেমনই আইল্যান্ডের মতো, আইল্যান্ডের মতো এই জিনিসগুলো কি আছে বলো তো? এই দুইটা ডাক্টের মাঝখানে এরকম ছড়ায় ছিটায় আছে। আমার কি কথা বুঝতে পারছো ভাই? বলো তো। এই যে আইল্যান্ডের মতো যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলা এর আশেপাশে কি ভাই? এই আইল্যান্ডগুলোর আশেপাশে এই যে আইল্যান্ডগুলো আছে, এই আইল্যান্ডগুলোর আশেপাশে নিশ্চয়ই ভাইয়া রক্তনালী বা ব্লাড ভেসেল আছে, তাই না? এটা হলো ব্লাড ভেসেল আছে না? কারণ ব্লাড তো ভাইয়া বডির সব জায়গায় সাপ্লাই দেয়, প্রত্যেকটা সেলরে সাপ্লাই দেয়, তাই না? তাহলে ব্লাড ভেসেল আছে। তাহলে আইল্যান্ড তার মানে এখানকার যে গ্ল্যান্ডগুলো আছে, তার ক্ষরণটা কোথায় করে ভাইয়া? এই ব্লাড আশেপাশে যে ব্লাড ভেসেল থাকে ওইটার মধ্যে হলো কি ক্ষরণ করে, তাই না? তাহলে এই আইল্যান্ডগুলোরে বলে কি? আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। কেন আইল্যান্ড অফ ল্যাঙ্গারহান্সই বলে? আইলেটসের আরেকটা নাম হলো আইল্যান্ড। তো কেন বলে ভাইয়া? কারণ ল্যাঙ্গারহান্স এটারে কি করছে? আবিষ্কার করছে, কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কি এন্ডোক্রাইন না এক্সোক্রাইন? আইলেটস অফ ল্যাঙ্গারহান কি এন্ডোক্রাইন? আইলেটস অফ ল্যাঙ্গারহান তো ব্লাডে ক্ষরণ করছে, এন্ডোক্রাইন। আর এইটা কি মানে তোমার ডাক্ট যেটা আছে ওটা হলো এক্সোক্রাইন। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে কি এক্সোক্রাইনও আছে, আবার কি আছে? এন্ডোক্রাইনও আছে। তাই প্যানক্রিয়াসকে কি বলা হয়? মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াস হ্যাজ এক্সোক্রাইন পার্ট, ঠিক আছে, উইচ ইজ ফর্মড বাই ডাক্ট সিস্টেম and which and the glands of exocrine part secrete enzymes which is carried out to the duodenum by main pancreatic duct, কথা বুঝতে পারছো? ঠিক আছে। and it also has endocrine part which is composed of islets of Langerhans which secretes hormones into bloodstream.
কি ভাই বুঝতে পারছো? ইনটু কি ব্লাড স্ট্রিম। এর যদি বলে যে এক্সপ্লেইন ওয়াই প্যানক্রিয়াস ইজ আ মিক্সড গ্ল্যান্ড, চ্যাপ্টার 5 এর হট টপিক। বুঝতে পারছো? এটা কিন্তু এক্সপ্লেইন করতে হবে। কথা বুঝতে পারছো? আসতে পারে, কথা বুঝতে পারছো? হ্যাঁ আসতে পারে। হ্যাঁ তাহলে হইলো তো, বুঝতে পারছো ভাইয়া? ঘটনা বুঝতে পারছো? আচ্ছা এখন আসো ভাইয়া, তাহলে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন প্লান্ট, আমরা যদি হরমোন নিয়ে আলোচনা করতেছি, এটা তোমার এন্ডোক্রাইন প্লান্টটা বলো তো। এন্ডোক্রাইন প্লান্ট হলো আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। আচ্ছা এন্ডোক্রাইন প্লান্টে বলো তো, ওই যে গ্ল্যান্ডগুলো দেখছো, ওই গ্ল্যান্ডে কি কি সেলস আছে বলো তো? আলফা সেলস, বিটা সেলস, গামা সেলস, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সিক্রেটেড, এটা ডেল্টা সেলসও বলে। কি বলে? ডেল্টা সেলস। আলফা সেলস কি ক্ষরণ করে জানো না? গ্লুকাগন, গ্লুকাগন। বিটা সেলস কি ক্ষরণ করে ভাই? ইনসুলিন। গামা সেলস কি ক্ষরণ করে ভাই? সোমাটোস্ট্যাটিন, হরমোন, সোমাটোস্ট্যাটিন, এগুলো সব হরমোন। গ্রোথ হরমোন, সোমাটোস্ট্যাটিন কি গ্রোথ হরমোন না সোমাটোট্রপিক হরমোন? গ্রোথ। সোমাটোট্রপিক, সোমাটো, তাহলে সোমাটোস্ট্যাটিন কি হবে? গ্রোথ হরমোনের। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হলো থামায় দেওয়া বা স্থির করা। তাহলে ব্যাস সোমাটোট্রপিক হরমোনের এগেইনস্টে যে কাজ করবে, অর্থাৎ সোমাটোট্রপিকের গ্রোথ যেটা কি স্ট্যাটিক করে দিবে, ওটা কি বলে? সোমাটোস্ট্যাটিন। স্ট্যাটিন মানে কি করে জানো? ও সবসময় ইনহিবিট করে। কি করে? কোনো একটা প্রসেসকে ইনহিবিট করে। এইখানে ও ইনসুলিন আর গ্লুকাগনের সেক্রেশনরে কি করে? ইনহিবিট করে। যাই হোক, সোমাটোস্ট্যাটিন হরমোন, জাস্ট নামটা জানো। আর ডেল্টা সেল থেকে খরিত হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেটা খিদা লাগায়। কথা বুঝতে পারছো? যাই হোক, তোমার এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আর সোমাটোস্ট্যাটিন হরমোনের জাস্ট নাম জানবা, কাজ জানার দরকার নাই। কিন্তু ইনসুলিন আর গ্লুকাগনের কি করা লাগবে? কাজ জানা লাগবে। গ্লুকাগন কি করে বলো তো? আমি যে গ্লুকোজ মানে বডিতে গ্লুকোজ যখন কম হয়ে যায় তখন ওটা তো লিভারে কাজ। ঠিক আছে, গুড। বডিতে গ্লুকোজ কম হয়ে গেলে গ্লুকাগন সেক্রেট করে বডি ওটা ভেঙে। হ্যাঁ, তাহলে মনে রাখবা গ্লুকাগন ইজ সেক্রেটেড হোয়েন গ্লুকোজ ইজ গন। গ্লুকাগন ইজ সেক্রেটেড হোয়েন গ্লুকোজ ইজ গন, মানে ব্লাড গ্লুকোজ লেভেল কমে না বাড়ে? মানে কম কম নাকি বেশি? কম। তাহলে গ্লুকাগন সেক্রেট করার পর সে কি করবে? ব্যালেন্স হয়ে যাবে। ব্লাড গ্লুকোজ লেভেল কি বাড়াবে না কমাবে? এটা বলো। বাড়াবে। কারণ কি? সে সেক্রেট হয়েছিল গ্লুকোজ গন হওয়ার কারণে, তাহলে সেক্রেট হয়েছিল নিশ্চয়ই গ্লুকোজ কি বাড়ানোর জন্য। তাহলে গ্লুকাগন কি করে ভাইয়া? কি গ্লুকোজ বাড়ায়? কি গ্লুকোজ বাড়ায়? রক্তে গ্লুকোজ বাড়ায়, ব্লাড ভেসেলে গ্লুকোজ বাড়ায়। তাহলে ব্লাড ভেসেলে, এটা হলো ব্লাড ভেসেল, তাহলে ব্লাড ভেসেলের মধ্যে, এটা ধরো ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেলের মধ্যে গ্লুকোজ মানে রক্তে গ্লুকোজ লেভেল বাড়ায় কে? গ্লুকাগন। রক্তে গ্লুকোজ লেভেল কেমনে বাড়াইতে পারি? যে গ্লাইকোজেনগুলোকে ভেঙে গ্লুকোজে কনভার্ট। হ্যাঁ, তো গ্লাইকোজেনগুলো কই থাকে? মাসেলের গ্লাইকোজেনটা রক্তে আসতে পারে না, কারণ এটা তোমার এক্সারসাইজে ইউজ হয়। লিভারে হইলো কি থাকে? গ্লাইকোজেন থাকে নাকি? এটা হলো কি? লিভার, তাই না? তাহলে লিভারের মধ্যে কি আছে ভাইয়া? গ্লাইকোজেন আছে। গ্লাইকোজেন মানে কি ভাইয়া বলো তো? অনেকগুলা গ্লুকোজের পলিমার। গ্লুকোজের কি? পলিমার। এটাকে কি বলে? গ্লাইকোজেন। গুড। বুঝতে পারছো? গ্লুকাগন, এখন গ্লুকোজ লেভেল যদি বাড়াইতে হয়, ধরো গ্লুকাগন কখন সেক্রেটেড হয়? যখন গ্লুকোজ লেভেল কম না বেশি? আপনার যেমন কম। গ্লুকোজ তোমার ধরো গ্লুকোজ কি আছে? অনেক কম আছে। তাহলে ব্লাড গ্লুকোজ, আমি বিজি লিখলাম, ব্লাড গ্লুকোজ হলো লেস। তখন কি হবে? গ্লুকাগন সেক্রেট হবে আলফা কোষ থেকে। গ্লুকাগন কি করবে বলো তো? লিভারে যাবে। লিভারে এই গ্লাইকোজেনগুলোরে কি করবে? ভেঙবে। তার মানে গ্লাইকোজেনটারে, এটা ভাঙলে মানে কি? এই যে এটা একটা গ্লুকোজ, এটা এই বল একটা গ্লুকোজ, এই বল একটা, এর মধ্যে বন্ডগুলো ভাঙা দিলেই কি এই গ্লুকোজগুলো কি আলাদা হয়ে যায়। আলাদা হয়ে তারা কই ঢুকে? ব্লাড স্ট্রিমে ঢুকলে গ্লুকোজ লেভেল কি হইলো? আবার বাড়লো। এইভাবে সে গ্লুকোজ লেভেল বাড়ায়। এই গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়ারে বলে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে কি?
ভাঙা, তাই না, ধ্বংস করা। তাহলে গ্লাইকোজেনরে ধ্বংস করলে কি করবা, গ্লাইকোজেনোলাইসিস। আমার কথা বুঝতে পারছো? তাহলে গ্লুকাগন কি করে, জাস্ট কি শুনো, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। ঠিক আছে, কেমনে বাড়ায় ভাইয়া? বাই গ্লাইকোজেনোলাইসিস। তাহলে ব্লাড গ্লুকোজ, আমি ব্লাড গ্লুকোজ বাড়ায়। ওকে, ইনসুলিন ও কি করে, ব্লাড গ্লুকোজ কমায়, উল্টা কাজ। কেমনে ব্লাড গ্লুকোজ কমায়, এটা হলো আমার কোশ্চেন। আপনার যে গ্লুকোজগুলো আসছে না ওগুলো গ্লাইকোজেন নিয়ে লিভারে নিয়ে যায় নাকি? এটা একটা হইতে পারে, কিন্তু এটা ছাড়াও আরেকটা কাজ কাজ শোনো। এটা হলো তোমার সাপোজ ব্লাড ভেসেল, এটা কি ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে এগুলো কি আছে, গ্লুকোজ। কি আছে ভাইয়া, গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ ব্লাড ভেসেলের মধ্যে কেন আছে, গ্লুকোজ আমরা কেন ফ্লো করাই ব্লাড ভেসেলের মধ্যে, যাতে এই গ্লুকোজটা কি সেল পর্যন্ত যায়, এরপরে সেলে ঢোকার পরে ওইটা গ্লুকোজ কি ওই অক্সিডাইজড হয়ে গ্লাইকোলাইসিস হয়, এবং কি হয়, আমরা এটিপি তৈরি পাই, তাই না? এই কারণেই তো গ্লুকোজ আমরা ব্লাড ভেসেল দেওয়া সারা বডির সেলগুলোতে ছড়াই দিই, তাই না? আচ্ছা, ইনসুলিন কি করে বলো তো? ইনসুলিন আবার গ্লাইকোজেনে কনভার্ট। না, তোমরা ওই লিনিয়ার চিন্তা করো না। দেখো ইনসুলিন কি করে, এটা কি সেল না? ব্লাড ভেসেলের আশেপাশে কি আছে, সেল আছে, তাই না? তাহলে ভাইয়া ইনসুলিন যেটা করে সেটা হলো, এইখানে একটা ট্রান্সপোর্টার থাকে সেল মেমব্রেনের বাইরে, এটা তো তোমরা জানোই। সেল মেমব্রেনের ট্রান্সপোর্টার ছাড়া তো কিছু ঢুকতে পারে না, পারে? তো এই ট্রান্সপোর্টারটার নাম হলো গ্লুকোজ ট্রান্সপোর্টার, অর্থাৎ ও গ্লুকোজ ছাড়া কিছু ট্রান্সপোর্ট করতে পারে না। তো ইনসুলিন কি করে জানো, এই গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলোরে অ্যাক্টিভ করে দেয়, এটার সাথে লাগে কি ওগুলারে কি করে দেয়, অ্যাক্টিভ করে দেয়। তাহলে ইনসুলিন যদি গ্লুকোজ ট্রান্সপোর্টার অ্যাক্টিভ করে, তখন গ্লুকোজ কি রক্তের মধ্যে থাকবে নাকি রক্ত থেকে কোষের ভিতরে ঢুকবে? রক্ত থেকে কোষের ভিতরে ঢুকবে ভায়া গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে রক্ত থেকে কোষের মধ্যে ঢুকবে। তাহলে রক্ত থেকে কোষের মধ্যে যদি ঢুকে, ইনসুলিনের ক্রিয়ার মাধ্যমে যদি রক্ত থেকে কোষের মধ্যে সে ঢুকে, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল কমবে না বাড়বে? ব্লাড গ্লুকোজ কমবে, কিন্তু সেলে গ্লুকোজ লেভেল কি বাড়বে। আমার কথা কি বুঝতে পারছো বলো তো? হ্যাঁ, তোমরা যেটা বলছো গ্লাইকোজেন আবার বানায়, এটাও সত্যি, কিন্তু মেইন ফ্যাক্টর কি এইটাই। আমার কি কথা বুঝতে পারছো বলো? এই চিত্রটা আঁকছো, চিত্রটা আঁকো, চিত্রটা একে একে মনে রাখো। এখানে হলো গ্লুকোজ থাকে, তো গ্লুকোজগুলারে আমি গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে সেলে ঢুকাইতেছি, এবং এগুলারে হেল্প করতেছি কে, ইনসুলিন রে এখানে এই যে প্লাস দিয়ে রাখো, যে এই গ্লুকোজ ট্রান্সপোর্টারে সে কী করতেছে, অ্যাক্টিভেট করতেছে। দেখছো আঁকছো, একদম কোনো রকম বোঝার মতো আইকা রাখো। ওকে, তাহলে ভাইয়া তাহলে কি লিখলাম, ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কি করে, কমায় দিবে বাই শিফটিং গ্লুকোজ ফ্রম blood vessels, blood stream to cells. ডায়াবেটিস এটা কেমনে হইলো বুঝতে পারছো নাকি? আগে ব্লাড গ্লুকোজ কি, ইনসুলিনের কাজ, এটা আমার কথা বুঝতে পারছো? তাহলে ভাই আলফা সেল হলো, গ্লুকাগন হলো কি ব্লাড গ্লুকোজ বাড়ায়, আর ইনসুলিন কি ব্লাড গ্লুকোজ কমায়। আলফা সেল কেমনে ব্লাড গ্লুকোজ বাড়ায় এটা তোমরা জানছো, গ্লাইকোজেনোলাইসিস। ইনসুলিন হরমোন যখন কাজ করে না, তখন ব্লাডে যেমন একদম পুরো গ্লুকোজ বেড়ে যায়, তখন ওটা কি ডায়াবেটিস হয় না? হ্যাঁ, ওইটারই ডায়াবেটিস বলে। কথা বুঝতে পারছো? তুমি আগে এটা বুঝছো নাকি সেটা বলো। ঠিক আছে, ডান। তাহলে এটা হলো কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই সেলগুলো থাকে এন্ডোক্রাইন পার্টে, এবং মানে একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স একটা গ্ল্যান্ডে কয় ধরনের সেল থাকে, একটা গ্ল্যান্ডে 4 ধরনের সেল থাকে, এবং এগুলা সিক্রেট করে। এই দুটার কাজ জানা দাও, এই দুটার কাজ তোমার জানতে হবে, ঠিক আছে? ফাইন, ওকে। এবার আসো টেস্টিস অ্যান্ড ওভারি। টেস্টিস হলো কই থাকে এটা তো তুমি জানোই, এই হলো টেস্টিস, আর এই হলো কি ওভারি। বলো টেস্টিস আর ওভারির কাজ কি? এগুলার কাজ আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারে আরও জানবো, বাট এগুলার কাজ টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, তাই না? এই টেস্টোস্টেরনের কাজ কী ভাই বলো তো? 1 নম্বর কাজ স্পারমাটোজেনেসিস করা। স্পারমাটোজেনেসিস মানে কি?
স্পার্ম প্রোডাকশন করা। আর 2 নাম্বার কাজ হলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করা। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স মানে কি ভাই বলো তো? হ্যাঁ, ওই বয়ঃসন্ধিকালে যে চেঞ্জগুলো হয়, কথা বুঝতে পারছো? হ্যাঁ, সেকেন্ডারি সেক্সুয়াল মেল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করা, ঠিক আছে। আর ওভারি থেকে কি হরমোন খরিত হয় ভাইয়া? ইস্ট্রোজেন। এটার কাজ কি ভাইয়া? ওই সেম ওজেনেসিস। ওজেনেসিস মানে কি? ওভাম প্রোডাকশনের প্রসেসটা বলে ওজেনেসিস। স্পার্ম প্রোডাকশনের প্রসেস বলে জেনারেট। মানে কি? জেনেসিস মানে জেনারেট করা। কি জেনারেট করলে? স্পার্মাটো। স্পার্মাটো মানে স্পার্ম জেনারেট করা। তাহলে যেই প্রসেসের মাধ্যমে স্পার্ম জেনারেট হয় ওটাকে কি বলে? স্পার্মাটোজেনেসিস। যেই প্রসেসের মাধ্যমে ওভাম জেনারেটেড হয় ওটাকে কি বলে? ওজেনেসিস। আর এটাও সেকেন্ডারি ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করা। কথা বুঝতে পারছো? এই বুঝতে পারছো নাকি বলো? এটা মোটামুটি আমাদের হরমোনের শেষ। তাহলে কোন গ্ল্যান্ড থেকে আমাদের কি কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে? পিটুইটারি গ্ল্যান্ড নাম্বার, থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আইলেটস অফ ল্যাঙ্গারাস, তারপর অ্যাড্রেনাল গ্ল্যান্ড আর টেস্টিস ওভারি। দ্যাটস ইট। কথা বুঝতে পারছো? এগুলো থেকে কি কি হরমোন সেক্রেট হয় লিখতে পারবা না একদম? হ্যাঁ, নেক্সট ক্লাসে বক্স বানাবা। পিটুইটারি বক্স না বানালে চলবে, টাইটেল দিবা পিটুইটারি। পিটুইটারি থেকে কী কী হরমোন সেক্রেট হয় লিখবা। তারপরে প্যানক্রিয়াটিক মানে কী কী হরমোন সেক্রেট হয় লিখবা। তারপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কী কী হরমোন সেক্রেট হয় লিখবা। সবগুলো গ্ল্যান্ড লিখবা এবং গ্ল্যান্ডগুলো থেকে কী কী হরমোন সেক্রেট হয় এটা লিখে নিয়ে আসবা। আর আমি এটা পড়াও ধরবো। কথা বুঝতে পারছো? ওকে, ফাইন। তারপরে আসো, লেখো। আচ্ছা, কোনটা? ও আচ্ছা, আমি উল্টা চাপতেছি, দাঁড়াও। কোনটা? এটা আমি আঁকছি। আচ্ছা, এনিওয়েজ, এটা লেখছো? লেখো লেখো। তাহলে ভাই আমরা হরমোন পড়া আমার মোটামুটি শেষ। এবার আমি কি পড়বো? এবার হরমোন রিলেটেড যে প্রবলেমগুলো আছে, যেগুলো হয় ওইগুলো আমরা পড়বো এখন, ঠিক আছে? এবার ভাই হরমোন রিলেটেড যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো পড়বো। যেমন থাইরয়েড প্রবলেম তোমার একটাই লেখা আছে, সেটা কি? গয়টার, ঠিক আছে। আচ্ছা বলো তো, হরমোন রিলেটেড প্রবলেম কিন্তু হরমোন বেশি ক্ষরণ হওয়ার কারণে হইতে পারে, আবার কম ক্ষরণ। যদি বেশি ক্ষরণ হয় তখন তুমি ওটা বলে হাইপার। যেমন থাইরয়েড হরমোন বেশি ক্ষরণ হলে ওটা বলে হাইপার থাইরয়েডিজম। হাইপার মানে বেশি, হাইপো মানে কি? কম। তাহলে থাইরয়েড হরমোন কম ক্ষরিত হলে ওটা কি বলবা? হাইপোথাইরয়েডিজম। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ভাইয়া তোমার বয়ে ওইরকম হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম নিয়ে কিছু বলে নাই, গয়টার বলছে। গয়টার মানে কি ভাইয়া বলো তো? সোয়েলিং বা এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। মেকানিজম কি ভাইয়া শিখাই দিছি না? এই যে দেখো একটা গয়টারের চিত্র দেখো, ওর দেখছো গলা এরকম ফুলে গেছে, এটা পুরোটা হলো একটা থাইরয়েড গ্ল্যান্ড, জমতে জমতে ফুলে গেছে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? থাইরোগ্লোবুলিন দিয়ে ভরে গেছে। মেকানিজম আমরা পারি। থাইরয়েড ডেফিসিয়েন্সির সিমটমস কি কি হইতে পারে? আচ্ছা, গলা ফুলে যায়, এটা একটা সিমটম, ঠিক আছে, গুড। তারপরে হলো তোমার আর কি সিমটমস হইতে পারে? দেখো, ও হলো মেটাবলিজমে কি করে? হেল্প করে। তাহলে মেটাবলিজম কমে গেলে তোমার মানে তোমার শক্তি পাবে না, উইকনেস থাকবে। হ্যাঁ, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হইতে পারে, এগুলো পরের কথা। তোমার বইয়ে কিছু সিমটমস লেখা আছে। তোমার বইয়ের সিমটমসগুলো মেবি রাফ স্কিন লেখা আছে, কারণ আমাদের স্কিন থেকে সেলস কি প্রতিনিয়ত কি ঝরতে থাকে। তো ওটা মেটাবলিজম যদি ঠিক না থাকে তাহলে ওই স্কিনটা রিপ্লেস করতে পারে না। তখন রিপ্লেস না করতে পারলে তোমার কি হয়? রাফ স্কিন হয়। আর কি কি লেখা আছে বলো তো? হ্যাঁ, ডিস্টিং ফেশিয়াল ফিচার, ওইগুলাই তোমার হলো বলতে হবে। কথা বুঝতে পারছো? থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি, দেখো তুমি যদি একটু মানে নর্মালি একটু চিন্তা করো, থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির কারণে কি কি হইতে পারে? এক নাম্বার ক্যালসিয়াম। আসলে কেন বারবার বলতেছি? ও, ক্যালসিটোনিন, এটা তো থাইরয়েড হরমোন। ভাই ক্যালসিটোনিন কিন্তু মানে থাইরয়েডের ফাংশনের সাথে রিলেটেড না। ক্যালসিটোনিন কিন্তু সিক্রেশন হইতে থাকে, কারণ ক্যালসিটোনিন কিন্তু থাইরোগ্লোবিউলিন না। সো ক্যালসিটোনিন কিন্তু নর্মালি সিক্রেশন হইতে থাকে। আচ্ছা, তাহলে এক নাম্বার হলো থাইরয়েড ডেফিসিয়েন্সি হলো, তুমি দেখো মেটাবলিজম কি? থাইরয়েড ডেফিসিয়েন্সি হইলে মেটাবলিজম বাড়বে না কমবে? কমবে। মেটাবলিজম যদি কমে তাহলে তুমি যে ফুডটা খাইতেছো ওইটা কি দ্রুত এনার্জিতে কনভার্ট হবে নাকি স্টোর হইতে থাকবে? স্টোর হইতে থাকবে। তাহলে প্রথম সিমটম কি? ওয়েট গেইন হইতে পারে না? ওয়েট গেইন। অ্যান্ড ওয়েট গেইন হইলে তোমার কি ফেসটা কি হয়ে যাবে?
পাফি হয়ে যাবে। তোমার বই কি লেখছে দেখো তো? রাউন্ড ফেস রাউন্ড ফেস মানে কি? ওয়েট গেইন করার কারণে সে ফেসটা ফুলে ফেসটা ফুলে গেছে। তাহলে দেখো রাউন্ড ফেস লেখছে তোমার বইয়ে, ফাইন রাউন্ড ফেস। ওটা কি এক্সেসিভ থাইরয়েড হরমোন ক্ষরণ করার কারণে। যদি এক্সেসিভ থাইরয়েড হরমোন ক্ষরণ হয় তাহলে তোমার মেটাবলিজম কি থাকবে? অতিরিক্ত। তাহলে খাওয়ার সাথে সাথে ওটা মেটাবলাইজ হয়ে কি এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে ওর শরীর কি গরম থাকবে অলওয়েজ? তাহলে ওর শরীর যদি গরম থাকে তাহলে আরও গরম যদি দাও তাহলে কি ও সহ্য করতে পারবে? ওর শরীর এমনিই গরম, ও গরম কি করতে পারবে না? সহ্য করতে পারবে না। তাহলে এটা বলে হিট ইনটলারেন্স। কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে কি হবে? ওর শরীর একটু ঠান্ডা থাকবো। তাহলে শরীর এমনি ঠান্ডা, তার মধ্যে যদি ঠান্ডা কাল হয় ওর কি ভালো লাগবো না? তাহলে এটা কি বলে? কোল্ড ইনটলারেন্স। তাহলে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড ডেফিসিয়েন্সিতে কি হবে? কোল্ড ইনটলারেন্স। কারণ কি? ওর শরীর এমনিতেই কি ঠান্ডা। কথা বুঝতে পারছো? 3 হলো কোল্ড ইনটলারেন্স। আর কি লেখছে ভাইয়া বলো তো? আর হচ্ছে ডিস্টিংক্ট ফেশিয়াল ফিচার। আর কিছু লেখছে? না, এই যে এই ডেফিসিয়েন্সি কেস অবশ্যই মেন্টাল ডেভেলপমেন্ট। থাইরয়েড হরমোন কিন্তু তোমার নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টও কি হেল্প করে। তাই থাইরয়েড হরমোন সিক্রেশন যদি খুব কম এইজে কইমা যায়, মানে ছোটদের যদি কইমা যায়, তখন ওইটা কিন্তু মেন্টাল রিটার্ডেশন করতে পারে। কথা বুঝতে পারছো? মেন্টাল রিটার্ডেশন ইন ইয়াং এজ গ্রুপ লেখো। মেন্টাল রিটার্ডেশন ইন ইয়াং এজ গ্রুপ। জাস্ট এই 4টা সিমটম লিখলেই আমার মনে হয় ইনাফ। বুঝতে পারছো? কোল্ড ইনটলারেন্স তো লেখছোই নাকি? লেখছো না কোল্ড ইনটলারেন্স? ওকে ফাইন। তারপর ডায়াবেটিস। ডায়াবেটিস 2 প্রকার ভাই, একটা হলো ডায়াবেটিস মেলিটাস, একটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস। তোমার বইয়ে ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে কিছু বলে নাই, সো আমিও বলবো না। আমি শুধু ডায়াবেটিস মেলিটাস নিয়ে কথা বলবো। ডায়াবেটিস হ্যাঁ, ডায়াবেটিস মেলিটাস 2 প্রকার, সেটা হলো টাইপ 1 আর টাইপ 2। এখন আসো ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস মানে হলো পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া মানে কি? হাইপার মানে কি? গ্লাইসেমিয়া মানে কি? গ্লুকোজ। গ্লাইসে মানে কি? গ্লুকোজ থেকে আসছে। তাহলে হাইপার মানে কি? বেশি। গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ। তাহলে পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া মানে কি? তোমার কন্টিনিউয়াসলি রক্তে গ্লুকোজের লেভেল বেশি থাকতেছে। তোমার কি তোমার 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 যদি ডায়াবেটিস নাই, তোমার কি রক্তে গ্লুকোজের লেভেল বাড়ে না? হ্যাঁ বাড়ে, খাওয়ার পরে বাড়ে। তুমি যে কার্বোহাইড্রেট খাও, কার্বোহাইড্রেট তো গ্লুকোজই থাকে। তো কার্বোহাইড্রেট খাওয়ার পর তোমার রক্তে গ্লুকোজের লেভেল কি বাড়তে পারে, কিন্তু পরে ইনসুলিন সিক্রেট হয়, ওইটা আবার কি হয়? কইমা যায়। কথা বুঝতে পারছো? কিন্তু যাদের ডায়াবেটিস তাদের কি অল টাইম ব্লাড গ্লুকোজ কি থাকে? হাই থাকে। তাই এটারে বলে পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। আর ডায়াবেটিস মেলাইটাসের সংখ্যা হলো পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু defects in insulin secretion or insulin action or both. বুঝতে পারছো আগে যে আচ্ছা ইনসুলিনের কাজ কি? ব্লাড গ্লুকোজ কমানো না বাড়ানো? কমানো। তাইলে ইনসুলিনের অ্যাকশন বা মানে ইনসুলিন যদি কম সিক্রেট হয় তাহলে কি ব্লাড গ্লুকোজ বাড়বে না কমবে? বাড়তে থাকবে। তাহলে কি ডায়াবেটিস হইব। আমার কথা কি বুঝতে পারছো? অথবা ইনসুলিন ধরো সিক্রেট হইতেছে নর্মাল, কিন্তু সেলের যে ওই যে গ্লুকোজ ট্রান্সপোর্টারটা আছে না, ওই যে সেলের যে গ্লুকোজ ট্রান্সপোর্টার, মানে বুঝছো, এই যে এটা একটা সেল, এই সেলের মধ্যে কি এই যে গ্লুকোজ ঢুকার জন্য যে ট্রান্সপোর্টারটা ছিল, যেটা গ্লুকোজ ঢুকায়, এটা ইনসুলিনের প্রতি রেসপন্ড করতেছে না। তখন কি ইনসুলিনের অ্যাকশন কি মানে ঠিক থাকবে? ইনসুলিনের মানে ইনসুলিন নর্মালি সিক্রেট হইতেছে, কিন্তু সেলের এই ট্রান্সপোর্টারে আর কি করতেছে না, অ্যাক্ট করতে পারতেছে না। কোনো একটা কারণে ধরো অ্যাক্ট করতে কি মানে ওরে অ্যাক্টিভেট করতে পারতেছে না। তাহলে ইনসুলিনের অ্যাকশন কি ঠিক থাকবে? তাহলে কি মানে ইনসুলিন বেশি হইলেও কি আলটিমেটলি গ্লুকোজ কি রক্তে বেশি থাকবে, কারণ কি গ্লুকোজ সেলের মধ্যে ঢুকতেছে না। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে এটার কারণে কি হয়? হাইপারগ্লাইসেমিয়া হয়, এবং ওইটারই কি বলে? ডায়াবেটিস মেলাইটাস বলে। কেন বলে বুঝতে পারছো? ঠিক আছে। ডায়াবেটিস ইনসিপিডাসও কিন্তু আছে।
ডায়াবেটিস শব্দের অর্থ হলো বহুমূত্র। বহুমূত্র মানে কি বুঝছো? বারবার প্রস্রাব করতে ইচ্ছা করে, ঠিক আছে, এটা বলে বহু। এখন এই বহুমূত্র ভাই এমন হয়েছে ব্লাড গ্লুকোজ বেশি থাকার কারণেও হয়, অথবা রক্তে পানি বেশি থাকার কারণেও হয়। কথা বুঝতে পারছো? পানি বেশি থাকার কারণে হয় হলো তোমার ইনসিপিডাসে, আর এই গ্লুকোজ বেশি থাকার কারণে হলো মেলিটাসে। তা ইনসিপিডাস তোমার জানা দরকার নেই, মেলিটাস জানো। মেলিটাসের সংজ্ঞা কী ভাই? প্রতিনিয়ত হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু ডিসক্রিশন অথবা অ্যাকশন। কথা বুঝছো? অর বোথ, দুইটাই থাকতে পারে। কথা বুঝতে পারছো? এখন ভাই তুমি দেখো দুইটা জিনিস তুমি এখানে পাইছো। এক নাম্বার হলো ইনসুলিন সেক্রিশনে কি সমস্যা, অথবা ইনসুলিন অ্যাকশনে সমস্যা। তাহলে ডায়াবেটিস মেলাইটাসটা দুই ভাগে ভাগ করা যায়, টাইপ 1 এটা কি টাইপ 2। টাইপ 1 মানে হলো অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, মানে কি ইনসুলিন সেক্রিটি কি হচ্ছে না, ইনসুলিন সেক্রিটি হচ্ছে না। তাহলে কি অ্যাবসেন্স অফ ইনসুলিন, মানে ইনসুলিন ডাজ নট সেক্রিট অ্যাট অল। কথা বুঝতে পারছো? এটার কি কি কারণ হইতে পারে ভাইয়া বলো তো? এটার কারণ হইতে পারে মানে কনজেনিটাল হইতে পারে, জন্মগত কারণে হইতে পারে, যে জন্মগত কারণে তার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি ভালো মতো ফর্ম হয় নাই। কনজেনিটাল মেল ফরমেশন অফ প্যানক্রিয়াস, ওই তো হেরিডিটারি তো কনজেনিটাল, জেনেটিকের কারণে, ঠিক আছে। হ্যাঁ হেরিডিটারি তো হবে, অবশ্যই হবে, তাই না? আচ্ছা তারপর আসো কনজেনিটাল। আচ্ছা জন্মগত মেল ফরমেশনের কারণে হইতে পারে, একদম কি মেল ফরমেশনের কারণে ওই বিটা সেল ঠিকমতো প্রডিউসই হয় না। বিটা সেল প্রডিউস না হলে কি ইনসুলিন প্রডিউস হবে না? তাহলে ইনসুলিন কি থাকবেই না। আমার কথা কি বুঝতে পারছো? সেকেন্ডলি ভাইয়া কী কারণে হইতে পারে? সেকেন্ডলি ভাইয়া ব্যাড লাইফস্টাইলের কারণে টাইপ 1 হয় না। টাইপ 1 কি অ্যাবসোলুট ডিফিসিয়েন্সি, মানে কি ইনসুলিন তোমার কি নাই, তোমার প্রডিউসই হইতেছে না। কথা বুঝতে পারছো? আর ব্যাড লাইফস্টাইল মানে কি তোমার ইনসুলিন প্রডিউস হচ্ছে কিন্তু তুমি ধরো সাপোজ ব্যাড লাইফস্টাইল মানে আমি তোমার বুঝাই, ধরো তোমার ইনসুলিন, তুমি ধরো খাবার খাইলা, ইনসুলিন ধরো প্রডিউস হইলো, ইনসুলিন হইলো ওই খাবারের যে গ্লুকোজগুলো রক্তের সেলের মধ্যে কি ঢুকাই দিল। এরপর তুমি আবার খাবার খাইলা, ইনসুলিন আবার ঢুকাইলো, এরকম আবার খাবার খাইলা। এখন আবার যখন খাবার খাইবা তখন ইনসুলিন এরকম সিক্রেট হইতে হইতে ইনসুলিন রিজার্ভ কি কইমা যাবে না? কারণ ইনসুলিন প্রডিউস করতেও তো বিটা সেলের কি কিছু সময় লাগে। তো তুমি যদি অতিরিক্ত খাবার খাও অথবা বইসা থাকো, এক্সারসাইজ না করো, গ্লুকোজ বার্ন না করো, মানে এক্সারসাইজ করা মানে কি গ্লুকোজ রে কমানো, তাই না? গ্লুকোজ বার্ন করা মানে কি গ্লুকোজ রে তোমার সেলের মধ্যে নিয়ে গ্লুকোজটারে কি করে শেষ করে দেওয়া, তাই না? তো এরকম যদি না করো তাহলে তোমার কি হবে? ব্যাড লাইফস্টাইলের কারণে তুমি তোমার ইনসুলিন সেক্রিট হইতেছে, কিন্তু তুমি এতই খাবার খাইতেছো যে গ্লুকোজ অনেক বেশি তোমার নামাইতে পারতেছে না, মানে গ্লুকোজ রক্তে কি অনেক বেশি আছে, যার কারণে ওই ইনসুলিন দিয়া ওই গ্লুকোজ কি তুমি সেলের মধ্যে ঢুকাইতে পারতেছো না। তা আলটিমেটলি তোমার গ্লুকোজ কি বেশি আছে, তাহলে ওইটারে তুমি ব্যাড লাইফস্টাইলে ফালাবা। কথা বুঝতে পারছো? ওইটা কি একদম অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি হয় না। তুমি এটা বলতে পারো যে এই অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি অফ অ্যাবসেন্স অফ ইনসুলিন হয় কনজেনিটাল ম্যালফরমেশন, যার কারণে বিটা সেল কি হয়, হ্যাঁ বিটা সেল ধরো মানে নাই ফর্ম হলো, বিটা সেল ডিফেক্ট হইলো এবং ইনসুলিন সিক্রেট হইলোই না। কথা বুঝতে পারছো? আরেকটা কি হইতে পারে ভাইয়া, তোমার মাঝে মাঝে কি হয় আমাদের নিজের বডি নিজের বিরুদ্ধেই ইমিউনিটি শো করে, ওটারে বলে অটো ইমিউনিটি, মানে নিজের বডি নিজের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। ওই যে তুমি যে পড়ছো না, এই যে রিউম্যাটিক ফিভার যেটা পড়ছো, হার্ট ডিজিজ যেটা পড়ছো, ওইটাই অটো, মানে নিজের বডির নিজের বিরুদ্ধে কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, ওটা কি বলে অটো ইমিউনিটি। তো যদি কোনো কারণে বিটা সেলের বিরুদ্ধে আমার অ্যান্টিবডি তৈরি হয় তখন কি আমার নিজের বডি নিজের বিটা সেলরে কি ডিস্ট্রয় করে ফেলবে। কথা বুঝতে পারছো? তাহলে সেকেন্ড কারণ কি হইতে পারে ভাইয়া? অটো ইমিউনিটি। আমার কি কথা বুঝতে পারছো? এটা কি করে? বিটা সেল ডিস্ট্রাকশন। বিটা সেল ডিস্ট্রাকশন হলে ইনসুলিন থাকবে? ইনসুলিন না থাকলে কি হবে বলো? মেকানিজম বলো, এই দুইটার কারণে ইনসুলিন থাকবে। অ্যাবসোলুট ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন মানে ইনসুলিন নাই। ইনসুলিন না থাকলে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, আর পারসিস্টেন্ট ব্লাড গ্লুকোজ লেভেল বাড়া মানে মেলিটাস। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো টাইপ 1 এর কাহিনী কি ভাই? অ্যাবসোলুট ডিফিসিয়েন্সি, ইনসুলিন সিক্রেশন হইতেছে না, এটা হলো সিক্রেশন প্রবলেম, এটা হলো সিক্রেশনের প্রবলেম। আর এটা টাইপ 2 ডেফিসিয়েন্সি, এটা অ্যাকশনের প্রবলেম। অ্যাকশনের প্রবলেম মানে ইনসুলিন সিক্রেট হইতেছে কিন্তু রিলেটিভ ডেফিসিয়েন্সি মানে কি? রিলেটিভ ডেফিসিয়েন্সি মানে যতটুকু
আমার দরকার তার তার এটা ইনসুলিন কি করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, এটা কি বলে রিলেটিভ ডেফিসিয়েন্সি। কথা বুঝতে পারছো? এই রিলেটিভ ডেফিসিয়েন্সি মানে হলো তোমার যতটুকু ইনসুলিন দরকার অতটুকু থেকেও কি আছে, কম আছে, বা ও অ্যাকশন করতে পারতেছে না। অর্থাৎ তোমার ধরো এই ব্লাড ভেসেল থেকে গ্লুকোজ সেলের মধ্যে কে নিয়ে যায় ভাইয়া? ইনসুলিন। কেমনে নিয়ে যায় ভাইয়া? এখানে একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে, তাই না? এই গ্লুকোজ ট্রান্সপোর্টারে ইনসুলিন কি করে, অ্যাক্টিভ করে, যার কারণে এই গ্লুকোজগুলো কি সেলের ভিতরে ঢুকে। কিন্তু যদি ইনসুলিন আসে কিন্তু এই গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো কোনো কারণে এটার কাছে রেসপন্ড করা কি করে দিল, বন্ধ করে দিল, তখন ইনসুলিন অ্যাকশন করতো। কী কারণে বন্ধ করে এটা এখনও জানা যায় না, কিছু জেনেটিক কারণে হইতে পারে, বাট এটা হলে বন্ধ করে দিল, তখন কি হয়, তখন তোমার এই গ্লুকোজ ঢুকতে পারতেছে না। গ্লুকোজ না ঢুকতে পারলে গ্লুকোজ বাইরে যাবে, এটার কি বলে টাইপ 2, যেখানে ইনসুলিন আসে টোটালি গণ না, কিন্তু কি যতটুকু দরকার তার থেকে কি কম। কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে, এটা ব্যাড লাইফস্টাইলের কারণে হতে পারে। দেখেন ভাই এখানে তো একদম ইনসুলিন নাই, একদমই যদি ইনসুলিন না থাকে তাহলে তুমি কি ওরাল মানে মুখে আচ্ছা ইনসুলিন কিন্তু শুধুমাত্র ইনজেকশনই দেওয়া যায়, ইনসুলিন কি মুখে খাওয়া যায় না, কারণ ইনসুলিন একটা প্রোটিন, এটা তো জানো। প্রোটিন যদি খাও তাহলে তোমার পেটের মধ্যে কি প্রোটিন ডাইজেস্টিং এনজাইম থাকে না, পেপসিন চিনো না? তাহলে পেপসিন কি প্রোটিন ডাইজেস্টিং না? তাহলে ইনসুলিন খাইলে ওটা তো প্রোটিন কি করবে, ডাইজেস্ট করে ফেলবে না। তাহলে মুখে খাওয়া যায় ইনসুলিন, ইনসুলিন কি করে, ইনজেক্টেবল নিতে হয়, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ডাইরেক্ট কি রক্তে ঢুকাই দিতে হয়। ডাইরেক্ট রক্তে ঢুকাই দিলে তো তোমার আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা মুখ দিয়া খাওয়ার পরে এই যে তোমার এই ট্র্যাক কি বলে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট মানে তো বুঝো, পরিপাক নালী পার হয়ে রক্তের মধ্যে ঢুকা লাগবে না। আমার কি কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে হ্যাঁ, তাহলে তার মানে ইনজেকশন দেওয়া মানে কি, ইনসুলিন আমি বেশি করে দিতে। এখন এখানে কি অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি আছে। অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি মানে কোনটা বেশি খারাপ, এটা মানে বলো দুইটার মধ্যে? টাইপ 1 বেশি খারাপ। তাহলে এটারে কি করা লাগবে, ডাইরেক্টলি কি দেওয়া লাগবে, ইনজেকশন যাওয়া লাগবে, ডাইরেক্টলি কি যাওয়া লাগবে, ইনজেকশনে যাওয়া লাগবে। কারণ কি ভাইয়া? সাপ্লিমেন্ট দিলে হবে না, কারণ সাপ্লিমেন্ট দিলে কোনো লাভ নাই, ওরে হলো ডাইরেক্টলি কি করে, হ্যাজ টু টেক ইনজেকশনস রেগুলারলি, ডাইরেক্টলি ইনজেকশনে যাওয়া লাগবে। কিন্তু ওর কি ভাইয়া ইনসুলিন কি বডিতে আসে না, অলরেডি বডিতে কি ওর ইনসুলিন আসে। তার মানে যেহেতু অলরেডি ওর বডিতে ইনসুলিন আসে, তাহলে তুমি কি আরও ইনসুলিন ইনজেকশন পুশ করে লাভ আছে? কারণ ওর যা ইনসুলিন আছে ওইটাই তো ঠিকমতো কাজ করতে পারছে না। তাহলে তোমার কি করতে হইব, অন্য টাইপের ড্রাগ দিতে হইব যেটা ব্লাড গ্লুকোজ কমায়, অন্য রকম ড্রাগ দিতে হবে। ওইগুলো হলো ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ওগুলো ইনসুলিন কি নাও হইতে পারে, ওগুলো মুখে খায়, বুঝতে পারছো? ওই ড্রাগগুলো অন্যভাবে কি ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। আমার কি কথা বুঝতে পারছো? কারণ ইনসুলিন তো এনে কাজ করতে পারতেছে না। তবে যদি এইরকম হয় যে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগেও কাজ করতেছে না, তখন ফাইনালি কি হাই ডোজে কি দেওয়া লাগতে পারে, ইনসুলিন দেওয়া লাগতে পারে টাইপ 2তে, কিন্তু এটা কি অনেক পরে। মানে প্রথমে কি দেওয়া হয়, ওরাল অ্যান্টি ডায়াবেটিক দেওয়া হয়, দেখা হয় যে ও ঠিক হয় কিনা, নর্মালি ওইটাতেই ঠিক হয়ে যায়। যদি না ঠিক হয় তাহলে পরে কি করা লাগবে বলো তো, হাই ডোজে ইনজেকশন দেওয়া লাগবে। তাহলে বুঝতে পারছো? তাহলে টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে পার্থক্য কি ভাইয়া? ওরে প্রথমেই কি করা লাগে, ইনজেকশন দেওয়া লাগবে, কারণ ওর ইনসুলিন কি নাই। আর ওরে কি করা লাগবে ভাইয়া, ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিয়ে তুমি দেখবা, তারপরে তুমি ইনজেকশন দেবে। আমার কি কথা বুঝতে পারছো? ডায়াবেটিস মেলাইটাসের দুইটা ফ্যাক্টর ভাইয়া এটার জন্য দায়ী। কি ভাইয়া? ডায়াবেটিস মেলাইটাসের ফ্যাক্টর কয়টা? দুইটা, একটু জানা রাখো। একটা হলো জেনেটিক ফ্যাক্টর, যেহেতু জেনেটিক ফ্যাক্টর তাহলে এটা বংশ পরম্পরায় হেরিডিটারি, তার মানে কি এটা বংশ পরম্পরায় কি হয়, চলতে থাকে। তার মানে তোমার আব্বুর যদি ডায়াবেটিস থাকে, হাই লাইকলি তোমারও কি হইতে পারে, ডায়াবেটিস হইতে পারে। কথা বুঝতে পারছো? সেকেন্ড হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে কি জানো ভাইয়া? বিভিন্ন ইনফেকশন, প্যাথোজেন্স। এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কি করে জানো? ধরো তোমার বডিতে প্যাথোজেন ঢুকলো, ওটাকে অ্যান্টিবডি তৈরি করে না? এখন এই অ্যান্টিবডিটা যদি বিটা সেল ডিস্ট্রাকশন করে, মানে কোনো রকমের যদি ওই প্যাথোজেন আর বিটা সেলের মানে মলিকিউলগুলার সিমিলারিটি থাকে, তখন ডিস্ট্রাকশন করে ফেলতে পারে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হলো ইনফেকশন হইতে পারে, অথবা এই যে তুমি ডায়েট বললা না, ডায়েটও তো কই থেকে আসে, এনভায়রনমেন্ট থেকেই আসে নাকি? তাহলে ডায়েট বললা, এই ডায়েট মানে অতিরিক্ত খাওয়া দাওয়া, তারপরে ঠিক মতো তোমার এক্সারসাইজ না করা, এগুলো হলো তোমার কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তাহলে কয়টা ফ্যাক্টর আছে ভাইয়া? দুইটা, জেনেটিক ফ্যাক্টর আর কি এনভায়রনমেন্ট, দুইটাই হলো দায়ী। তুমি ধরো তোমার জেনেটিক ফ্যাক্টর আছে, তবুও তুমি ভালো মতো এক্সারসাইজ করে জীবনযাপন করতেছো, তখন তোমার ওই জেনেটিক ফ্যাক্টরটা অত বেশি প্রমিনেন্ট হবে না। কিন্তু জেনেটিক ফ্যাক্টর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দুইটার ইন্টারপ্লের কারণে কি হয়, ডায়াবেটিস হয়। কথা বুঝতে পারছো? এটা দুইটা কিন্তু মনে রাখবা। আচ্ছা এনিওয়েজ, এখন আসো সিমটমস। কি কি সিমটমস আছে মনে রাখবা? তিনটা কি
পলি, তিনটা পলি সিমটম হবে। একটা হলো পলি ইউরিয়া। পলি শব্দের অর্থ কি বলো তো ভাই? অনেক, এটা তো জানো। পলিমার মানে কি? অনেকগুলা মনোমার মিলা বড় একটা মলিকিউল তৈরি করে, ওটাকে কি বলে? পলিমার। এই এই ঘড়ি কি ঠিক আছে? আচ্ছা, আমরা কয়টা শুরু করছি? 5:48 বা আচ্ছা, পলি শব্দের অর্থ কি ভাই? অনেক। কথা বুঝতে পারছো? পলি শব্দের অর্থ অনেক, এটা তুমি পলিমার শুনেই বুঝতে পারছো। পলি মানে অনেকগুলো মলিকুল। আর ইউরিয়া মানে কি ভাই বলো তো? ইউরিন। তার মানে তোমার বারবার কি লাগবে? ইউরিনেট করতে প্রস্রাব লাগবে। কথা বুঝতে পারছো? ইউরিনেট করতে ইচ্ছা করবে। এটা কেন ভাইয়া বলো তো? পলিউরিয়া বেশি হয়েছে। তুমি আমার একটা জিনিস চিন্তা করো, এটা হলো ব্লাড ভেসেল, তাই তো? এই ব্লাড ভেসেলের মধ্যে গ্লুকোজ বেশি আছে। কি আছে? গ্লুকোজ। বেশি আছে। তাহলে ব্লাড ভেসেলের মধ্যে গ্লুকোজ বেশি থাকলে এখানকার কনসেন্ট্রেশন বেশি না কম? বেশি। কনসেন্ট্রেশন বেশি। আর এটা কি ব্লাড ভেসেলের আশেপাশে কি টিস্যু থাকে না? থাকে। আচ্ছা, টিস্যুর মধ্যে কি তোমার এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে না? এটা কি ফ্লুইড না? এগুলো কি ফ্লুইড না? আচ্ছা, যদি ভাই এখানকার কনসেন্ট্রেশন বেশি হয়, এখানকার কনসেন্ট্রেশন বেশি হওয়া স্বাভাবিক, কারণ ব্লাড গ্লুকোজ কি অনেক বেশি। এইখানকার কনসেন্ট্রেশন কম হয়, তাহলে আশেপাশে থেকে ফ্লুইড কি করবে? এখানে কি ঢুকবে না? অসমোসিস প্রক্রিয়া কি ঢুকবে না? তাহলে অসমোসিস প্রক্রিয়া যদি এখানে ফ্লুইড বেশি ঢুকে, তাহলে ব্লাড প্রেশার কি বাড়বে না কমবে? ব্লাড প্রেশার বাড়বে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ব্লাড প্রেশার যদি বাড়ে, তাহলে কিডনিতে ব্লাড কি বেশি যাবে না কম যাবে? কিডনিতে ব্লাড বেশি যাবে, তাহলে প্রস্রাব কি বেশি তৈরি হবে না কম তৈরি হবে? বেশি তৈরি হবে। তাহলে আমার বুঝতে পারছো? তাহলে এখানে কি ব্লাড গ্লুকোজ লেভেল বেশি। তুমি একটা মানে আশেপাশে পাশে একটা বুঝার জন্য একটা লেখা রাখো, ঠিক আছে? হাইপার টেনশন হয়। হাইপার টেনশন অবশ্যই। ডায়াবেটিস যার থাকে তার কি থাকে? হাইপার টেনশন থাকে। ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকলে কি হবে? অসমোসিস প্রক্রিয়ায় কি হবে বলো তো? ওয়াটার, হ্যাঁ, এন্টার্স ব্লাড ভেসেল। আর ওয়াটার ব্লাড ভেসেল এন্টার করলে কি হবে? হাইপার টেনশন। হাইপার টেনশন হলে সাপ্লাই টু কিডনি কি হবে? বাড়বে না কমবে? ব্লাড সাপ্লাই টু কিডনি বাড়বে। তাহলে কি ইউরিন ফর্মেশন কি হবে? বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে পলি ইউরিয়া মানে কি বুঝতে পারছো? আমি কি বলছি? তিনটা পলি ইউরিয়া। এই বুঝতে পারছো? ফায়াত বুঝতে পারছো? পলি ইউরিয়া মানে কি বুঝতে পারছো? আর দুইটা পলি কি? পলিডিপসিয়া আর পলিফেজিয়া। পলিডিপসিয়া মানে কি? পলি শব্দের অর্থ অনেক, ডিপসিয়া মানে থার্স্ট। ডিপসিয়া মানে কি? থার্স্ট। বেশি থার্স্টি লাগে। কেন থার্স্টি লাগে বলো তো? দেখো ভাই, খুবই সিম্পল। তোমার এটা ব্লাড ভেসেল। আচ্ছা, বেশি থার্স্টি কেন লাগে আমি একটু বলি। ধরো সাপোজ তোমার এখানে একটা পাত্র আছে, এখানে আর একটা পাত্র আছে। এখন এই পাত্রে তোমার ওয়াটার নিলাম, এই পাত্র সেম লেভেলের ওয়াটার নিলাম। কি নিলাম? সেম লেভেলের ওয়াটার নিলাম। আমার কি কথা বুঝতে পারছো? এইখানে আমি তোমার গ্লুকোজ দিয়ে দিলাম, মানে অনেক বেশি কি দিয়ে দিলাম? গ্লুকোজ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, যদি গ্লুকোজ দিয়ে দিই, তা আমার তোমার বলো তো এইখানে কোনো গ্লুকোজ দিলাম, তাহলে বলো তো এইখানে অ্যাভেলেবল ওয়াটার, ধরো দুইটার এই মানে লেভেল সেম, উচ্চতা সেম মানে বুঝছো? এই যে হাইট হলো সেম, মানে ওয়াটার লেভেল কি একদম সেম আছে। তুমি মানে বলতে পারবা কোন পাত্রে ওয়াটার বেশি আছে? এই পাত্রে। কারণ দুইটার হাইট যেহেতু সেম, তাহলে গ্লুকোজ যেহেতু আছে, তাহলে এটার অসমোলারিটি কি? অসমোলারিটি মানে কি? কনসেন্ট্রেশন কি ভাইয়া? ঘনমাত্রা বেশি। এটার ঘনমাত্রা বেশি, তার মানে তোমার অ্যাভেলেবল ওয়াটার কি আছে? কম আছে। আর এখানে কি? এখানে অ্যাভেলেবল ওয়াটার বেশি আছে। তাহলে ভাইয়া তুমি দেখো, ব্লাড ভেসেলের যদি মধ্যে গ্লুকোজ যদি বাইরে যায়, তাহলে গ্লুকোজ বাইরে গেলে কি রক্তে পানির পরিমাণ কি? হ্যাঁ, রক্তে আশেপাশে থেকে পানি টাইনা নিয়ে আসবে, কিন্তু তুমি কি ফিল করবা? তুমি কি ফিল করবা যে তোমার ব্লাডের কনসেন্ট্রেশন কি বেশি। কারণ কি রক্তে গ্লুকোজ বেশি, তাই তুমি ফিল করতেছো তোমার ব্লাডের কনসেন্ট্রেশন কি বেশি, তাই তোমার বেশি বেশি কি লাগবে? পিপাসা লাগবে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে পলি ইউরিয়া মনে রাখবা, বেশি প্রস্রাব হইলে বেশি কি লাগে? পিপাসা লাগে।
আমার কথা বুঝতে পারছো? বেশি প্রস্রাব কি বেশি পিপাসা। এবং ভাইয়া আরেকটা জিনিস, ইনসুলিন তো ভাইয়া কাজ করতেছে না, মানে ইনসুলিন কাজ করতেছে না দেখি তো কি ডায়াবেটিস হয়েছে। তাহলে ইনসুলিনের অপোজিট হরমোন জানি কি? গ্লুকাগন। তাহলে গ্লুকাগন যদি কাজ করে ও কি করে ভাইয়া বলো তো? বাইরে থেকে। আচ্ছা আরেকটা জিনিস, তো ইনসুলিন কাজ করতেছে না ওইটা দিয়ে বোঝায়। ধরো ইনসুলিন কাজ করতেছে না, ইনসুলিন কাজ না করলে ভাইয়া এই সেলের মধ্যে কি গ্লুকোজগুলো ঢুকবে না ঢুকবে না? এই সেলের মধ্যে কি গ্লুকোজগুলো ঢুকবে না ঢুকবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে গ্লুকোজগুলো যদি না ঢুকে তাহলে সেলগুলো কি হাংরি থাকবে না হাংরি থাকবে না? হাংরি থাকবে। তাহলে সেলের মধ্যে যেহেতু গ্লুকোজ ঢুকতেছে না, তাই তোমার সেলগুলো তোমার ব্রেনের সিগন্যাল দিতেছে যে তুমি কি খাও, তুমি খাওয়া দাওয়া করো। কারণ ও তো আর জানে না যে এখানে গ্লুকোজ লেভেল কি বেশি আছে না কম আছে। ও ভাবতেছে যে গ্লুকোজ ঢুকতেছে না, তার মানে রক্তে গ্লুকোজ কি নাই, তাই তুমি কি খাওয়া দাওয়া করো। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে ইনসুলিন কমা মানে কি তোমার সেলের মধ্যে গ্লুকোজ ঢুকতো না, তোমার সেল কি খিদার সিগন্যাল দিতেছে। আমি কি ভাই বুঝাইতে পারছি নাকি বলো? এটারে বলে পলিফেজিয়া। ফেজিয়া মানে কি বলো তো? খাওয়া। যেমন ফেজিয়া মানে যে খাওয়া, এটা কই পড়ছো বলো তো? ফ্যাগোসাইটোসিস মানে কি একটা সেল যদি কাউরে খায়, ওই খাওয়ার যে প্রক্রিয়া ওটারে কি বলে? ফেজিয়া। কথা বুঝতে পারছো? ফেজ মানে কি খাওয়া। কথা বুঝতে পারছো? তাহলে কেন খায় ভাইয়া বলো তো? কেন খায়? টান দাও, টান দিয়ে লেখো। সেল এ গ্লুকোজ কম, তাহলে কি সেন্ডস সিগনাল টু ব্রেইন অ্যাজ হাঙ্গার। কথা কি বুঝতে পারছো ভাইয়া বলো তো? এগুলো তুমি কিন্তু তোমার খাতার মধ্যে লিখবা না, বোর্ডের খাতায় লিখবা না, এগুলো কি জাস্ট বুঝার জন্য। বোর্ডের খাতায় যদি চাই সিমটমস কি, তখন তুমি জাস্ট এটা লিখবা, এইটা পলিউরিয়া, পলিডিপসিয়া আর কি পলিফেজিয়া। আর কি কি সিমটমস হতে পারে? উইকনেস অ্যান্ড টায়ার্ডনেস। এটা কেন ভাইয়া বলো তো? সেলের মধ্যে ঢুকতেছে না। হ্যাঁ, সেলের মধ্যে ঢুকতেছে না, এটিপি উৎপন্ন হইতেছে না, তাই না? তাই উইকনেস অ্যান্ড টায়ার্ডনেস। ডিস্টার্ব ভিশন কেন ভাইয়া বলো তো? সেম কাজ। রেটিনার সেলগুলো যদি ঠিকমতো পুষ্টি না পায় তাহলে ওরা কি হয়ে যাবে? ডাল হয়ে যাবে, তো ডিস্টার্ব হবে। রাফ স্কিন, ডিলেড উন্ড হিলিং, দুইটা একত্রে সিমিলার। রাফ স্কিন আর ডিলেড উন্ড হিলিং কেন হয়? দেখো ভাইয়া সিম্পল হিসাব। দেখো ব্লাড ভেসেলের মধ্যে যদি ব্লাড প্রেশার বেশি থাকে, কেন ব্লাড প্রেশার বেশি? কারণ এখানে গ্লুকোজ বেশি। গ্লুকোজ বেশি হলে ওয়াটার বেশি, তো প্রেশার কি হয়? প্রেশার মানে তো বুঝছো, ব্লাড প্রেশার মানে তো বুঝো যে ব্লাড যদি আর্টারি ওয়ালে এই সাইডে যে প্রেশারটা দেয়, এখানে পানি যদি বেশি হয় তাহলে সাইডে প্রেশার কি দিবে? বেশি দিবে, তাই না? তাহলে ব্লাড প্রেশার যদি বেশি হয় তাহলে ব্লাডের ওয়ালে কি মানে আর্টারির ওয়ালে কি প্রেশার বেশি পড়বে। আর্টারির ওয়াল এই প্রেশারটারে উইথস্ট্যান্ড করার জন্য মানে সহ্য করার জন্য আস্তে আস্তে নিজের কি করে নিবে? মোটা বানায় নিবে। আমার কি কথা বুঝতে পারছো? আস্তে আস্তে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে সে নিজের কি এইভাবে। যদি কারো হাইপার টেনশন থাকে তার রক্তনালী আস্তে আস্তে কি হয়ে যায়? মানে একটু শক্ত হয়ে যায়। কথা বুঝতে পারছো? মোটা হয়ে যায়। আর যদি মোটা বানায় নেয় তাহলে ভাইয়া যে গ্রোথ ফ্যাক্টরগুলো আছে, ধরো এই সেল এটা ড্যামেজ হইলো, তাহলে এই ড্যামেজটা রিপেয়ার করার জন্য কি এই রক্ত থেকে গ্লুকোজ এই পর্যন্ত আসা লাগবে না? গ্লুকোজই তো এটিপি তৈরি করে, এটিপির মাধ্যমেই তো সেল কি করে নিজের মেইনটেইন রিপেয়ার এগুলা করে, বা গ্রোথ ফ্যাক্টরগুলা সেল পর্যন্ত আসা লাগবে নিজের মেইনটেইন করার জন্য, তাই না? এটিপি দিয়েই তো ও নিজের রিপেয়ার করে, তাই না? বিভিন্ন এনার্জিজ বিভিন্ন জায়গায় খরচ করে। তাহলে ওইটা না হলে ও কি ডিলেড উন্ড হিলিং হবে আর রাফ স্কিন হবে। আমার কি কথা বুঝতে পারছো নাকি পারো নাই বলো? বুঝছো? তাহলে কি গ্লুকোজ সেলের মধ্যে যাইতে পারতেছে না, মানে এটিপি তৈরি হইতেছে না, মানে সেল নিজের কি করতে পারতেছে না? রিপেয়ার করতে পারতেছে না। কথা বুঝতে পারছো? যার কারণে রাফ স্কিন মানে স্কিনের সেলগুলা রিপেয়ার করতে পারে না, তাই ওটা তোমার কাছে ভিজিবল হয় যেহেতু স্কিন বাইরে। আর হইলো কি হবে? ডিলেড উন্ড হিলিং। কথা কি বুঝতে পারছো? শেষ। এবার ডায়াগনোসিস কেমনে করবা? আরবিএস আর ইউরিন ডিপস্টিক। মানে দেখো ভাইয়া, তোমার যদি রক্তে গ্লুকোজ লেভেল বেশি থাকে, এই গ্লুকোজগুলো কি তোমার প্রস্রাবের সাথে কি হবে? বের হয়ে যাবে, তাই না? প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হওয়ারে কি বলে বলো তো? গ্লাইকোসিউরিয়া। গ্লাইকোসিউরিয়া মানে কি? প্রস্রাবের সাথে গ্লুকোজ বেরিয়ে বলে গ্লাইকোসিউরিয়া। তাহলে লেখো গ্লুকোজ ইন ইউরিন। তাহলে ভাইয়া এই গ্লাইকোসিউরিয়া ডিটেক্ট করার জন্য তুমি একটা ডিপ স্টিক টেস্ট করবা। এগুলা মেডিকেল টার্ম। ডিপ স্টিক মানে একটা স্টিক ঢুকায় বুঝবা যে এটার মধ্যে গ্লুকোজ বেশি আছে। আরবিএস মানে হলো র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করলে তুমি বুঝতে পারবা যে রক্তে কি গ্লুকোজ বেশি আছে না
কম আছে, ডান। কি বুঝতে পারছো? তোমাদের বাসায় কি ডায়াবেটিস মাপার যন্ত্র আছে কারো? তাহলে ওইটা দিয়ে ওই যে কি ফুটা কইরা কি মাপে না, ওইটাই র্যান্ডম ব্লাড সুগার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ওকে, তাহলে ট্রিটমেন্ট কি ভাইয়া? মনে রাখবা ট্রিটমেন্ট হলো 3টা ডি। একটা হলো ডিসিপ্লিন অর্থাৎ রেগুলার এক্সারসাইজ করা, একটা হলো ডায়েট অর্থাৎ মানে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। ডায়াবেটিক ডায়েট মানে বুঝো, এই যে প্লেট হইলে এই প্লেটের অর্ধেক হইলো সবজি রাখবা, তারপরে অর্ধেক হইলো কি রাখবা, ফিশ অ্যান্ড মিট রাখবা, ওই তো প্রোটিন রাখবা। কথা বুঝতে পারছো? আর বাকি এইটুকু হইলো কি রাখবা, মানে খাবার টাবার কার্বস রাখবা। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এটা হলো ডায়েট। আর হলো ডোজ। ডোজ মানে কি ভাই? ডোজ হলো ড্রাগস। এই ড্রাগস কি ভাই? ওরাল অ্যান্টিবায়োটিক ড্রাগ নিবা নাকি ইনসুলিন নিবা, এটা ডিপেন্ড করে তোমার ফিজিশিয়ানের উপর, মানে ডাক্তারের উপরে। ও যদি দেখে টাইপ 1 অথবা টাইপ 2, ওই অনুযায়ী ও দিবে। কথা বুঝতে পারছো? এটা ফিজিশিয়ানস অ্যাডভাইস নিবা। শেষ। এবার আসো স্ট্রোক। এটা লেখার কিছু নাই। ডায়েট ডিসিপ্লিন ড্রাগ ডোজ এগুলো লেখা আছে বইয়ের ভিতরে। এবার আসো স্ট্রোক। স্ট্রোক জিনিসটা কি ভাইয়া? স্ট্রোক কখনো হার্টে হয় না। হার্টে স্ট্রোক নামে কিছু নাই। হার্টে হলে অ্যাটাক হয়। হার্টে কি হয়? অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক। কথা বুঝতে পারছো? স্ট্রোক কোথায় হয়? ব্রেইনে হয়। এই স্ট্রোক হইলো একটা নিউরোলজিক্যাল ডিফেক্ট। একটা হইলো স্ট্রোক হইলো একটা নার্ভাস সিস্টেম ডিফেক্ট অথবা নিউরোলজিক্যাল ডিফেক্ট ডিউ টু ভাস্কুলার কজ অফ নন ট্রমাটিক অরিজিন। মানে আমি তোমারে বুঝাই, নিউরোলজিক্যাল ডিফেক্টটা শেষ করে দিব। আচ্ছা, ভাস্কুলার কজ অফ নন ট্রমাটিক অরিজিন। কথা বুঝতে পারছো? আমি জানি না এটা লিখলে তোমাদের কাইটা দিতে পারে, বাট এটা হলো মেডিকেলের বইয়ের নন ট্রমাটিক অরিজিন। তাহলে তুমি শুনো, আমি তোমারে বুঝাই জিনিসটা কি। স্ট্রোক হইলো একটা নিউরোলজিক্যাল ডিফেক্ট। এটা আরও সুন্দর করে বলে ফোকাল নিউরোলজিক্যাল ডিফেক্ট। কথা বুঝতে পারছো? যাই হোক, তোমরা জাস্ট বইয়ের সংজ্ঞাটাই লিখবা, বাট মেইন জিনিসটা বোঝার জন্য শোনো। এটা হলো একটা নিউরোলজিক্যাল ডিফেক্ট ডিউ টু ভাস্কুলার কজ। ভাস্কুলার কজ মানে কি তোমার একটু বুঝাই। ধরো এটা তোমার ব্রেইন, তোমার ব্রেইনে ধরো ব্লাড সাপ্লাই আছে, ধরো এই সাইডে, ধরো ব্রেইনের আমি এই সাইডটা দেখাইতেছি। কথা বুঝতে পারছো? ধরো এই সাইডে এই রক্তনালী সাপ্লাই দিতেছে, ঠিক আছে? এই রক্তনালী কী ভাবে ব্রাঞ্চ হয়ে এরকম মানে পুরাপুরি মানে এই এরিয়ারে সাপ্লাই দিবে না। কথা বুঝতে পারছো? ধরো এই ব্রাঞ্চ টাঞ্চ হয়ে কি পুরা এই এরিয়ারে সে কাভার করতেছে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে কোনো কারণে যদি ভাইয়া এইখানে এই রক্তনালীর মধ্যে কোনো কারণে যদি একটা রক্ত জমাট বাইধা যায় এই এরিয়ায়, তাহলে কি এখানে আর ব্লাড সাপ্লাই যাবে? যাবে না। তখন কি হবে বলো তো? এটা কি হয়ে যাবে? এই জায়গার নার্ভাস সিস্টেম বা নিউরনগুলো কি কাজ করা বন্ধ করে দিবে। কথা বুঝতে পারছো? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ভাইয়া, কোনো কারণে যদি এখানে ধরো ক্লট হইলো না, এখানে রক্তনালী ছিঁড়ে গেল। রক্তনালী কি হয়ে গেল? টিয়ার হইলো, ছিঁড়ে গেল। এখানে ছিঁড়ে গেল, রাপচার। ছিঁড়ে গেলে কি রক্তগুলা কি বাইরে ছড়ায় যাবো না? ছড়ায় যাবো। তখন কি এইখানে রক্তটা ঠিক মতো সাপ্লাই হবে? তাহলে কি ভাই এইখানে রক্তটা ঠিক মতো সাপ্লাই হবে? কারণ কি ভাইয়া, তুমি কি করো, কই সাত, এই সাত এদিকে আসো, দেখো তুমিও দেখো, তোমার লাভ হবে এটা। তাহলে দেখো তোমার এটা রক্তনালী, তাহলে কি ক্লট হইলো 1 নাম্বার। 2 নাম্বার কি, রক্তনালী ফাইটা গেল, তাহলে ব্লাডগুলো কি হবে? রক্তনালী ফাইটার পরে এই যে পাইপের মধ্যে যেমন পানি থাকলে এরকম নড়ে না, তাহলে এটা হলে এরকম নড়তেছে, তাহলে ছড়ায় ছিটে যেতেছে। কিন্তু এই এরিয়াতে কি রক্ত, কারণ কি এইখানে আসার আগেই রক্ত কি হইতেছে, আশেপাশে কি হইতেছে, ছড়ায় যেতে। তাহলে এই এরিয়াতে রক্ত সাপ্লাই কি হয়ে যেতেছে? বন্ধ হয়ে যাইতেছে। বুঝতে পারছো? তাহলে 2টার কারণেই কি হইতে পারে ভাই বলো তো? তোমার এই জায়গার এরিয়ার নিউরোলজিক্যাল কি অ্যাবনর্মালিটি ডিফেক্ট হইতে পারে, যেটা বলে স্ট্রোক। একটা সুন্দর কজ, ওই লাস্টের কথা না বলে তোমারে ফেল করাই দিব। মানে তুমি যদি এমবিবিএসে পরীক্ষা দেওয়ার সময় লাস্টের কথা না বলো, সেটা হলো নন ট্রমাটিক অরিজিন। নন ট্রমাটিক অরিজিন মানে হলো ধরো স্যার এই জায়গায় একটা মাথায় ব্যথা পাইলো, ব্যথা পায়া এখানে ধরো ব্যথা পায়া, এটা ট্রমা মানে কি ব্যথা। ধরো তুমি ওর মাথায় বাড়ি মারলে ব্যথা পায়া ও হইলো অজ্ঞান হয়ে গেল, ওইটা কি স্ট্রোক? ওইটা স্ট্রোক, কারণ এটা বলা আছে কি নন ট্রমাটিক হইতে হবে। নন ট্রমাটিক মানে তোমার কেউ বাইরে থেকে কি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ট্রমা দিতে পারবে না। তোমার ইন্টারনালি তোমার অটোমেটিক্যালি এটা হইতে হবে। এটা ক্লট আটকায় যাইতে পারে, অথবা কি তোমার
ব্লাড ভেসেল ফেটে যেতে পারে। কথা বুঝতে পারছো? ব্যথা পায়া যদি কেউ অজ্ঞান হয়ে যায় অথবা ব্যথা পায়া কারো যদি এক সাইড প্যারালাইসিস হয়ে যায় তাহলে ওটা কি স্ট্রোক? ওটা স্ট্রোক। কথা বুঝতে পারছো? তাহলে ভাই স্ট্রোক মানে কি দেখো, স্ট্রোক মানে হলো ডিফেক্ট ইন নার্ভাস সিস্টেম ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই টু আ পার্টিকুলার পার্ট অফ দ্য ব্রেন। ল্যাক অফ ব্লাড সাপ্লাই কয় কারণে হইতে পারে ভাইয়া? দুইটা কারণে। একটা হলো ব্লাড ক্লটের কারণে, ব্লাড ক্লট মানে বুঝতে পারছো তো রক্ত জমাট বাইধে গেছে, অথবা কি বলো তো রাপচার অফ ব্লাড ভেসেলের কারণে, যে রাপচার অফ ব্লাড ভেসেলের কারণে। ওকে, রাপচার অফ ব্লাড ভেসেল। এখন আমারে বলো তো ভাইয়া ব্লাড ক্লট যদি হয়, সাপোজ এখানে ব্লাড ক্লট হয়েছে, ঠিক আছে, এখানে ব্লাড ক্লট হয়েছে, তাহলে ব্লাড ক্লট হইলে আলটিমেটলি জিনিসটা কি হবে বলো তো? ব্লাড ক্লট হইলে না, ব্লাড ক্লট হয়েছে তাহলে কি রক্ত এখানে আসতে পারতেছে না, এই এরিয়াতে আসতে পারতেছে না, তাহলে কি এনে ব্লাড সাপ্লাই কি কমে গেছে। ব্লাড সাপ্লাই কমার কি বলে জানো মেডিকেলের ভাষায়? ইস্কেমিয়া। কি বলে? ইস্কেমিয়া। কথা বুঝতে পারছো? তাহলে এটা বলে ইস্কেমিক স্ট্রোক। ব্লাড ক্লটের কারণে কি ব্লাড সাপ্লাই টু পার্টিকুলার পার্ট অফ ব্রেন ডিক্রিজেস। কথা বুঝতে পারছো? এটারে কি বলে ভাইয়া? ইসকেমিক স্ট্রোক। আমার কি কথা বুঝতে পারছো? ব্লাড ক্লটের কারণে যেই স্ট্রোক হয় ওটার কি বলবা? ইসকেমিক ফোর। আর ব্লাড ভেসেল সিরা কেন যাবে হঠাৎ করে বলো তো? গুড, ভেরি গুড। হাইপার টেনশনের কারণে সিরা যাইতে পারে। তার মানে কি রক্ত যদি অনেক বেশি এখানে আসে, মানে রক্ত হাইপার টেনশন কেন হয়? ব্লাড ভলিউম যদি বেশি থাকে, মানে ধরো এটা একটা পাইপ, এই একটা পাইপ, দুইটা ডায়ামিটার সেম, এটার মধ্যে তুমি 1 লিটার রক্ত দিতেছো, এটার মধ্যে 5 লিটার রক্ত দিতেছো, কোনটার মধ্যে প্রেশার বেশি থাকবো? 5 লিটার। এখন 5 লিটার প্রেশারও সহ্য করতে পারে, এখানে যদি হঠাৎ করে 10 লিটার ঢুকাই দাও তখন কি আর সহ্য করতে পারবে নাকি পাইপটা ফাইটা যাবে? পাইপটা ফাইটা যাবে। তাহলে ঠিক তেমনই হাইপার টেনশনের কারণে কি হইতে পারে ভাইয়া? রাপচার অফ ব্লাড ভেসেল কি কারণে হইতে পারে? ডিউ টু হাইপার টেনশন নাকি? আচ্ছা, আর রাপচার অফ ব্লাড ভেসেল হলে কি রক্তক্ষরণ হবে না? মানে ফাইটা গেলে কি রক্তক্ষরণ হবে না? রক্তক্ষরণের আরেকটা নাম কি জানো? হেমোরেজ। তাহলে এটা বলে হেমোরেজিক স্ট্রোক। কথা কি বুঝতে পারছো? ট্রানজিয়েন্ট ইসকেমিক এটা হলো 24 ঘন্টার মধ্যে যদি ও ঠিক হয়ে যায়, মানে স্ট্রোক কিন্তু 24 ঘন্টার কম, তখন এটা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলে, হাইপার টেনশন। তাহলে এটা কি? আচ্ছা ভাইয়া, হেমোরেজিক স্ট্রোক। বলো। ইয়েস, লিপিড জন বেশি থাকে তখন ফ্যাট হলো হাইপার কোয়াগুলেবিলিটি বাড়ে, বুঝতে পারছো? ওটা আলাদা ডিসকাশন। থ্রম্বোসিসের জন্য হইতে পারে। কথা অ্যাকচুয়ালি এটা অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য, এটা ব্লাড ক্লট তোমার বইয়ে লেখছে তাই আমি বলতেছি এটা অ্যাথেরোস্ক্লেরোসিস মানে তো বুঝছো? অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হ্যাঁ ওই থ্রম্বোসিস এখানে হইলে যেটা হয় ওইটাই হয়। হার্টের ক্ষেত্রেও সেম, স্ট্রোকের ক্ষেত্রে। হার্টে হইলে হার্ট অ্যাটাক আর ব্রেইনে হইলে কি স্ট্রোক। কিন্তু তোমার বইয়ে ব্লাড ক্লট লেখছে তাই আমি ব্লাড করে। তাহলে স্ট্রোক কয় ধরনের ভাই? হিমোরেজিক আর ইসকেমিক। ইসকেমিক কেন হয় ভাইয়া বলো তো? ব্লাড ক্লটের জন্য ব্লাড সাপ্লাই কমে গিয়ে হয়। আর হেমোরেজিক কেন হয় ভাইয়া বলো তো? রাপচার অফ ব্লাড ভেসেলের কারণে হয়। গুড। হাইপার টেনশনের কারণে রাপচার অফ ব্লাড ভেসেল হয়। সিমটমস কি হইতে পারে ভাইয়া? সিমটমস হলো মনে রাখবা, মানে ব্রেইনে যদি কোনো প্রবলেম হয়, দুইটা সিমটম দেখেই বুঝবা ব্রেইনে প্রবলেম। হেডেক আর কি মাথা ব্যথা হবে আর বমি। মাথা ব্যথার বমি মানে কি? মাথা ব্যথা আর বারবার বমি, এটা মানেই কার কোথায় সমস্যা? ব্রেইনে প্রবলেম। কথা বুঝতে পারছো? তো আনকনসিয়াসনেস তো বুঝোই, মাথায় রক্তক্ষরণ হলে সে কি কিছুক্ষণের জন্য কি হয়ে যেতে পারে? আনকনসিয়াস হয়ে যেতে পারে। সবচেয়ে হইলো ভাইয়া যদি স্ট্রোকটা ফেসিয়াল নার্ভে ইনভলভ করে তখন তোমার কি ফেস কি বাঁকায় যাইব? তোমার ফেস বাঁকায় যাবে। ফেসিয়াল নার্ভে ইনভলভ করলে কি হবে? ফেস বাঁকায় যাবে, এটা বলে ফেসিয়াল ডেভিয়েশন। আর হলো তোমার ধরো ডান সাইডের একটা পার্ট সে ইনভলভ করলো, তাহলে বাম সাইডের এরিয়া তোমার কি হয়ে যাবে? লেফট সাইড কি পুরো প্যারালাইসিস হয়ে যাবে, কারণ বাম সাইডের এরিয়া এই জায়গাটা কি ব্লাড সাপ্লাই পাইতেছে না, ফাংশন করতে পারতেছে না। আর এটা হলো মোটর এরিয়া, তাই না? মোটর এরিয়া হলো প্যারালাইসিস হয়ে যাব। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আরেকটা কি ভাইয়া বলো তো? প্যারাসাইট। কথা বুঝতে পারছো? ডায়াগনোসিস কেমনে করবা বলো তো? তুমি তো সিমটম দেখি ডায়াগনোসিস করতে পারো যে হেডেক ভমিটিং হইতেছে, এক জায়গায় প্যারালাইসিস হয়েছে মানে স্ট্রোক। কিন্তু কি তাহলে ডায়াগনোসিসটা কি ডায়াগনোসিস করা লাগে? যে কি হেমোরেজিক স্ট্রোক নাকি এটা ইসকেমিক স্ট্রোক?
ঠিক আছে, এটা একটা সিটি স্ক্যান দিয়ে ডায়াগনোসিস করা যায়। হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করবা, সিটি স্ক্যান করলে কি হবে, এই যে দেখো এটা দুটো সিটি স্ক্যান। দেখো ভাইয়া এটা কি আর এটা কি বলো তো? এটা হচ্ছে রাপচার, ওটা হাইপারটেনশন না, সিটি স্ক্যানে রক্ত সাদা দেখায়, কি দেখায়? রক্ত হইলো সাদা দেখায়। তাহলে এখানে সাদা আছে, তার মানে এখানে কি ভাই বলো তো? হেমোরেজ, এখানে রক্তক্ষরণ হয়েছে। কথা বুঝতে পারছো? আর এসে মানে রক্ত তাহলে সাদা দেখাবে, তাহলে এই যে একটু শেডটা দেখতেছো সাদা শেড, তার মানে কি এগুলো রক্তনালী ছড়াই আছে, তাই তুমি এইখানে সাদা দেখতেছো, কিন্তু এই সাদাটা কি স্মুথ এবং এখানে অনেক ঘন করে সাদা হয়েছে, তার মানে কি এখানে রক্ত কি ছড়ায় ছিটায় জমতেছে। কথা বুঝতে পারছো? আর এইখানে ভাইয়া কালো কেন? কারণ এই জায়গায় ব্লাড সাপ্লাই নাই, ব্লাড সাপ্লাই নাই। ব্লাড সাপ্লাই নাই মানে কি? ইসকেমিক। তার মানে কি এই এরিয়াতে কোনো একটা কি আছে, ক্লট আছে, তার কারণে ব্লাড সাপ্লাই অফ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করলাম। সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করে লাভ কি ভাইয়া? যদি এটা হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে তো ভাইয়া অ্যান্টি হাইপারটেনসিভ তোমার মানে দিতে হবে। এটা সাথে সাথে দেয় না, কিছুদিন পরে দেয়। অ্যান্টি হাইপারটেনসিভ মানে কি? তোমার হেমোরেজিক স্ট্রোক কেন হয়? রাপচার অফ ব্লাড ভেসেল। কেন রাপচার অফ ব্লাড ভেসেল? তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ উচ্চ রক্তচাপের তোমার ওষুধ দিতে হবে। কিন্তু ইসকেমিক স্ট্রোক হইলে কি ব্লাডে ক্লট আছে না, তো ক্লটটা সরাইতে হইব। ইসকেমিক স্ট্রোক হইলে আমি কি করব? অপারেশন বা একটা সার্জারি করব। এই সার্জারি বলে থ্রম্বেক্টমি বলে। কি বলে? ওই যে ব্লাড ক্লট মানে কি? থ্রম্বাস না? ব্লাড ক্লটের কি বলে? থ্রম্বাস বলে না? তাহলে এই যে ভাইয়া এই যে ব্রেইনের এখানে রক্তে মানে ধরুন ব্রেইনের ব্লাড ভেসেলে এখানে তোমার একটা ক্লট আছে, এটা থ্রম্বাস আছে। কথা বুঝতে পারছো? তাহলে তুমি এই যে দেখো একটা ক্যাথেটার দিয়া, একটা সুন্দর মতো ক্যাথেটার দিয়া, এই যে দেখো এইখানকার এই পায়ের এইখানকার রক্তনালী দিয়ে ঢুকায় আস্তে আস্তে উঠায় এটা কি ব্রেইনে নিয়ে যাবা। ব্রেইনে নিয়ে এই দেখো এই যে ক্লটটারে কি করবা, এই যে ব্লাড ক্লটটারে কি করবা, সুন্দর মতো বাইর করে নিয়ে আসবা। আমার কথা বুঝতে পারছো? এটা এই অপারেশনটার নাম কি ভাইয়া? থ্রম্বেক্টমি। একটমি মানে কি? বাইরে বের করে ফেলা। একটমি মানে বাইরে। থ্রম্ব কথাটা কই থেকে আসছে? থ্রম্বাস থেকে আসছে। থ্রম্বাস মানে কি? ব্লাড ক্লট। তাহলে থ্রম্বাস মানে হইলো কি? ব্লাড ক্লট। আর একটমি মানে কি? বাইরে বের করা। তাহলে ব্লাড ক্লট বাইরে বের করার অপারেশনের নাম কি? থ্রম্বেক্টমি। এটা হলো নল দিয়া নিয়ে ওইখানে ব্লাড ক্লটটা বাইর করে ফেলে। আমার কি কথা বুঝতে পারছো? স্টেন দিয়ে বাইর করে। বলো। ধরেন আপনার এই যে আমাদের ব্লাডে ব্রেন ব্লাড ভেসেল আপনার ইওসিনোফিল আর বেসোফিল সিক্রেট হয়েছে, তখন স্ট্রোক হতে পারে না? কেন? ব্রেনে ব্লাড ভেসেল কি বেসোফিল আর ইনসুলিন সিক্রেট হয়? আপনার এই যে ধরেন এই যে ডাব্লিউবিসি আছে না, ওটা আপনাদের ব্লাড ক্লট তো আপনার করতে দেয় না, ওগুলি কম হলে তো স্ট্রোক হতে পারে না বা হার্ট অ্যাটাক? না, এরকম কিছু ব্লাড ডব্লিউবিসি কি করে না? ইওসিনোফিল আর বেসোফিল আছে না, হ্যাঁ, ওরা কি করে? ওই যে আমাদের বইয়ের বলে ইনহিবিটস সিক্রেশন ইনহিবিটস ব্লাড ক্লটিং ফর্মেশন ইনসাইড দ্য সেল। হেপারিন, বেসোফিল হলো হেপারিন সিক্রেট করে, এটা বলতেছো? হ্যাঁ, মানে বিষয়টা হলো যে হেপারিন আসলে কমে গেলে হইলো তোমার এটা হইতে পারে, বাট এটা নর্মালি হয় না। বুঝতে পারছো? কারণ ডব্লিউবিসি অলওয়েজ মোটামুটি থাকে সবারই। কথা বুঝতে পারছো? ওটা হয়। যাই হোক, এখন আসো তোমার আর যদি ভাইয়া তাহলে ভাইয়া এটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট গেল, তাই না? আর সার্জিক্যাল ট্রিটমেন্ট আমি হলো দিলাম। আর যদি হেমোরেজিক স্ট্রোক হয়, আচ্ছা ইসকেমিক হেমোরেজিক দুইটার ক্ষেত্রেই প্রেশার কি থাকতে পারে? বেশি থাকতে পারে। তখন আমি কি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব, আর কি দিব? কেয়ার অফ দ্য পেশেন্ট নিব। মেইনলি স্ট্রোকের কোনো চিকিৎসা নাই, স্ট্রোকের একটাই চিকিৎসা হলো কেয়ার করা, পেশেন্টের কেয়ার করা, যাতে ফার্দার কোনো না হয়। কথা বুঝতে পারছো? ঝামেলা না হয়। যেমন স্ট্রোকের পেশেন্ট অনেক দিন যদি শুয়ে থাকে, তাহলে ওই যে শোয়ার কারণে কি পিঠে প্রেশার পড়ে না? পিঠে প্রেশার পড়লে ওই পার্টিকুলার এরিয়াতে ব্লাড সাপ্লাই কমে গিয়ে এখানে কি হয়? পইচা আলসার হয়ে যায়। কথা বুঝতে পারছো? সো ওরে হলো প্রতিনিয়ত কি 2 ঘন্টা পর পর কি এদিক ওইদিক করা লাগবে, যাতে কোথাও প্রেশার না পড়ে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ক্লিনলিনেস, নার্সিং এগুলোই হলো কাজ। আর হলো ফিজিওথেরাপি দিতে হবে। কি দিতে হবে ভাই? ফিজিওথেরাপি। এটা হলো শিখাই দেয় হলো ফিজিক্যাল মেডিসিন ব্রাঞ্চ। মেডিকেলের ব্রাঞ্চ আছে কি? ফিজিক্যাল মেডিসিন ব্রাঞ্চের ডাক্তাররা এই শিখাই দেয়। ফিজিওথেরাপিস্টরা এটা হলো কি ট্রেন করে। কথা বুঝতে পারে? ফিজিক্যাল মেডিসিন আর ফিজিওথেরাপিস্টরা কি করে? এই স্ট্রোকে ফিজিওথেরাপি মানে বুঝছো তো, যেই সাইডটা উইক ওই সাইডটারে কি আস্তে আস্তে তোমার নর্মাল করার জন্য ধরো বল দিয়ে এরকম চাপতে বলে, ঠিক আছে? হ্যাঁ, বল দিয়ে চাপতে বলে, অথবা একটু ব্যায়াম করতে বলে, এইভাবে উঠায় এইভাবে কইরা, বুঝতে পারছো? যাতে আস্তে আস্তে ওইগুলো কি মানে ফাংশনগুলো কি করে, মাসলগুলো ফাংশনগুলো রিগেইন করে। কথা বুঝতে পারছো? ফিজিওথেরাপি দিতে হবে, এটাই হলো ট্রিটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদের এই পর্যন্ত পড়া থাকবে। হলো নেক্সট ক্লাসে তো তোমার এই পর্যন্ত পরীক্ষা থাকবে, বুঝছো?
হ্যাঁ পরের ক্লাসে আমরা বাকি হলো প্যারালাইসিস এবং ওই যে স্নায়বিক বৈকল্য যেটা আছে, যেটি কি জানি নাম, ফিজিক্যাল ডিসএবিলিটি নার্ভ ডিসঅর্ডার। নার্ভ ডিসঅর্ডারের জন্য যে ফিজিক্যাল ডিসএবিলিটিগুলো হয় ওগুলো আমরা নেক্সট ক্লাসে হইলো একটু পড়বো, ঠিক আছে? স্ট্রোক পর্যন্ত তোমার হইলো কালকে পরীক্ষা থাকবে, ঠিক আছে? ওকে।